ইস, তোর ঠোঁট জোড়া এত স্বাদ কেন রে? তোর ঠোঁট দেখলে মন চায় সারাদিন চুষে চুষে খাই। উহ আপু, সরো তো। খালি সবসময় বাজে কথা। আবার কিস করলে কিন্তু আমি এবার খালামণিকে বলে দিব। তোর সাহস থাকলে বল, যা। আমিও খালামণিকে বলবো তুই রাতের বেলা আমার রুমে পড়তে না আমাকে বাজেভাবে টাচ করতে আসোস। এইটা তো মিথ্যা কথা। আমি তোমার দিকে কখন বাজে আমি তোমার দিকে কখনো বাজেভাবে তাকাই নাই। আবার নাকি টাচ? তুমি নিজেই তো আমাকে জোর করে কিস করো। সেটাই তো তুই জানোস, আম্মু আব্বু খালু খালামণিরা তো জানে না। একটা কাজ কর, দরজাটা লাগিয়ে আয়, তোকে একটু আদর করি, আয়। ধ্যাত আপু, পড়াও তো। নদী নিজে চেয়ার থেকে উঠে সোজা দরজা লাগিয়ে দিয়ে সামনের দিকে ঘুরে ঠোঁট কামড়াতে কামড়াতে মাহিনের দিকে এগিয়ে যেতে লাগলো। মাহিন চেয়ার থেকে উঠে কিছু বলতে যাবে, সাথে সাথে নদী দৌড়ে মাহিনের কাছে গিয়ে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল। দুই হাত খাটের সাথে চেপে ধরে ঠোঁট জোড়া নিজের দখলই করে নিল। মাহিন ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু নদী উঠল। যতবার মাহিন ছাড়ানোর চেষ্টা করে ততবার মাহিনের ঠোঁটে কামড় দিতে লাগলো। মাহিন কান্না করতে যাবে, সাথে সাথে দরজা নক করার শব্দ হইলে নদী উঠে পড়ল। মাহিন তাড়াতাড়ি করে চেয়ারে বসে পড়ার ভান করতে লাগলো আর ঠোঁট মুছতে লাগলো। নদী বিরক্ত হয়ে দরজা খুলে বলল, ও আম্মু, তুমি কি হয়েছে? কিরে, দরজা লাগিয়ে দিছস কেন? আর বলো না, তোমার ভাগ্না একটা ফাজিল, পড়া বাদ দিয়ে দৌড়ে পালাতে নাই, তাই দরজা লাগিয়ে দিয়েছি। ও আচ্ছা। এই মাহিন, এমন করস কেন? তোর আম্মুকে কল দিয়ে এই সব বলবো নাকি? না না খালামণি, এমন করো না। খালামণি, আমার অনেক ক্ষুধা লাগছে, তাই পড়তে ভালো লাগছে না। আহারে সোনা আমার, তুই আমাকে আগে বলবি না? এই নদী, দুজন হালকা কিছু খাবার খেয়ে নে, তারপর পড়াশোনা কর দুজন। আচ্ছা আম্মু, তুমি যাও, আমরা আসছি। নদীর আম্মু চলে গেল। মাহিন চেয়ার থেকে উঠে হাসতে লাগলো। নদী ভ্রুকুচকে তাকিয়ে বলল, কিরে, হাসিস কেন? হাসবো না? খালামণিকে কিভাবে বোকা বানালাম। খালামণি তো জানে না আমাকে পড়ানো বাদ দিয়ে আমার সাথে চুমাচুমি করছিলে। মাহিন কথাটা বলে হাসতে লাগলো। নদী রেগে মাথায় থাপ্পড় দিলে মাহিন অবাক হয়ে তাকালে। নদী বলে, এটা কেমন ভাবা চুমাচুমি? এইসব কি ধরনের কথা? সরি, আমি গেলাম, ক্ষুধা লাগছে। মাহিন মাথায় হাত বুলাতে বুলাতে নিচে চলে গেল। নদী বইগুলো বন্ধ করে ওড়না ঠিক করে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে মাহিন সোফায় বসে নুডলস খাচ্ছে আর টিভি দেখছে। নদী এসেছে মাহিনের পাশে বসে মাথায় থাপ্পড় দিয়ে বলল, কলেজে পড়স, এখনো কার্টুন দেখা বন্ধ হয় নাই? রিমোট দে, আমি সিরিয়াল দেখবো। খালামণি, আপু কিন্তু কথায় কথায় আমার মাথায় থাপ্পড় দেয়। আপুর জন্য কিন্তু আমার পড়া হতে চায় না। কিরে নদী, তুই মাহিনের মাথায় থাপ্পড় মারস ক্যারে? আর তোর নুডলস দেখ টেবিলের ওপরে। এই সময় আবার নুডলস করতে গেছো কেন? তুমি না আজকে বিরিয়ানি রান্না করবে বললে? আপাতত নুডলস খা, গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস আনবে, তারপর রান্না বসাবো। আপাতত এগুলোই খা। ও, নদী টেবিলের উপর থেকে ওর নুডলস বাটি নিয়ে সোফায় বসে খাবার খেতে লাগলো। হঠাৎ করে মাহিনের দিকে নজর দিলে মাথায় দুষ্টু বুদ্ধি চলে আসে। মাহিন যখন পানি খেতে নেয় আর টিভি দেখে, তখন নদী ওর চামচে মুখে এঁটো লাগিয়ে চামচ পাল্টিয়ে দেয়। মাহিন না বুঝে ওইটা দিয়েই খেতে লাগলো। হঠাৎ করে লিপস্টিকের ঘ্রাণ নাকে আসলে মাহিন সাথে সাথে নদীর দিকে তাকাতেই দেখে মিটিমিটি করে হাসছে। মাহিন ভ্রুকুচকে তাকিয়ে বলল, আপু, তুমি নিশ্চয়ই কিছু করছো, না হইলে এভাবে মিটিমিটি হাসছো কেন? আমি আবার কি করলাম? আমি তো কার্টুন দেখে হাসছি। আমার চামচ কি চেঞ্জ করছো নাকি? কেমন যেন লিপস্টিকের গন্ধ আসছে। ওইটা গন্ধ না, ঘ্রাণ বলে। আহ, কত মিষ্টি একটা ঘ্রাণ। ইয়াক থু বলে মাহিন রান্নাঘরে গিয়ে কুলি করে এসে বলল, তুমি আবার আমার চামচের সাথে? তুমি এত নোংরা কেন? খালামণি বলে দিব নাকি? কি হয়েছে মাহিন? না, কিছু না। নদীর রাগ উঠে গেল। মাহিনের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, একবার শুধু রুমে চল, তারপর দেখাবো আমার থুতু ভালো করে না খাওয়ায় দিচ্ছি। আমার নামও নদী না। আমি পড়বই না, আমি গেলাম চলে। আম্মু দেখো, মাহিন পড়া বাদ দিয়ে চলে যাচ্ছে। এই মাহিন, যা পড়তে, না হলে কিন্তু বিরিয়ানি দিব না তোকে। যাচ্ছি তো। মাহিন উপায় না পেয়ে নদীর সাথে চলে গেল। রুমে ভয়ে ভয়ে ভিতরে ঢুকতেই নদী মাহিনের কাছে গিয়ে চুলের মুঠো ধরে জোর করে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। 4 মিনিট পর ছেড়ে দিলে মাহিন বমি করতে লাগলো আর নিঃশ্বাস নিতে লাগলো জোরে জোরে। নদী নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল,
এখন কেমন লাগে? আমাকে রাগাতে না করেছিলাম না? নে এখন আমার থুতু খাওয়ায় দিলাম। দুর্বল। কি বললি? না কিছু না। মাহিন কুলি করে টেবিলের সামনে গিয়ে চুপচাপ বসে পড়তে লাগলো। নদী মাহিনের সামনে বসে বলল। কিরে চুপ কেন? কথা বল। মাহিন কোনো কিছু না বলে নিচের দিকে তাকিয়ে পড়তে লাগলো। 10টার দিকে পড়া শেষ করে খাবার খেয়ে চলে গেল। বাসায় গিয়ে দেখে ওর আম্মু বসে থেকে অফিসের কাজ করছে। মাহিন ওর আম্মুর পাশে বসে বলল। আম্মু, হ্যাঁ বল। আমি নদী আপুর কাছে পড়বো না, স্যারের কাছে পড়বো। এভাবে মেয়েদের কাছে পড়তে আমার ভালো লাগে না। আর পড়া তো দূর, পড়ার প্রতি মনোযোগ আছে। মাহিনের কথা শুনে মাহিনের আম্মু ভ্রুকুচকে তাকিয়ে বলল। কি বলিস? মেয়েদের কাছে পড়তে ভালো লাগে না? তোর বড় ভাই তো সব সময় মেয়েদের আশেপাশে থাকতে পছন্দ করে, আর তুই কি না? মাহিনের আম্মু হাসতে লাগলো। তখনই মাহিনের বড় ভাইয়া এসে বলল। কি ব্যাপার আম্মু, হাসছো কেন? তোর ছোট ভাইয়ের কথা শোন, ওর নাকি মেয়েদের আশেপাশে থাকতে ভালো লাগে না। রাফি ওর আম্মুর কথা শুনে হাসতে লাগলো। মাহিনের রাগ হলো, চুপচাপ উঠে চলে গেল। রাফি মাহিনের আম্মুর পাশে বসে বলল। যাক, আম্মু তোমার মনের মতো ছেলে। তা তুই কাজটা সম্পূর্ণ করছস? হ্যাঁ করেছি। আচ্ছা যা, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। রাফি চলে গেল। মাহিন রুমে গিয়ে খাটে বসে থেকে নদীর কথা ভাবতে লাগলো। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে মাহিন ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে নেমে গেল। তাড়াতাড়ি করে জ্যাম পাউরুটি খেতে খেতে সাইকেল নিয়ে চলে গেল। কলেজের ক্লাস শেষ করে বন্ধুদের সাথে কোচিং করতে চলে গেল। কোচিং করতে করতে 8টার দিকে বাসায় ফিরে আসলে মাহিনের আম্মু রাফি সবাই অবাক হয়ে বলল। কিরে মাহিন, সারাদিন কোথায় ছিলি? আম্মু রেগে যাচ্ছ কেন? নরম করে তাকাও না প্লিজ, অনেক ভয় লাগে তো। আমার প্রশ্নের উত্তর দে। কোচিং করতে গেছিলাম, 2টা কোচিং নিয়েছি। আমাকে একবার বলবি না? গতকাল না বলেছিলাম আমি কোচিং করব স্যারের কাছে? যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মাহিন ভয়ে ভয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ল। সারাদিনের অনেক ক্লান্তির কারণে ঘুমিয়ে যায়। রাফি মাহিনকে ডাকতে এসে দেখে ঘুমিয়ে গেছে। পরে আর কিছু না বলে চলে যায়। এভাবে 4 দিন কেটে গেল। নদী 4 দিন মাহিনের কোনো খোঁজ না পেয়ে প্রায় পাগলের মতো অবস্থা। নদী সকাল সকাল মাহিনদের বাসায় এসে বলল। খালামণি কি ব্যাপার? মাহিন আর পড়তে যায় না কেন? মাঠেও খেলতে যায় না? ওর শরীরটা ঠিক আছে তো? ওর শরীর ঠিক আছে, অনেক মনোযোগী হয়েছে। সকালে খেয়ে বের হয়, রাত 8টায় বাসায় আসে, সারাদিন পড়াশোনা নিয়ে থাকে। আজকে ছুটি, তার কারণে ঘুমিয়ে আছে। ও আচ্ছা। তা 8টা পর্যন্ত কিসের পড়াশোনা করে বাহিরে? 2টা কোচিং নিয়েছে। ও আচ্ছা। তোমার ছেলে তো রুমে আছে তাই না? হুম নদী আর কোনো কথা না বলে সিঁড়ি ভেঙে সোজা মাহিনের রুমে নক করলো। মাহিন ঘুম ঘুম চোখে এসে দরজা খুলে দিলে সাথে সাথে নদী গালে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। সাথে সাথে মাহিনের ঘুম যেন উধাও হয়ে গেল। মাহিন চোখ বড় বড় করে তাকাতেই নদী মাহিনকে ধাক্কা দিয়ে ভিতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে মাহিনের কলার চেপে ধরে বলল। আমি না হয় একটু তোর সাথে দুষ্টুমি করি, তাই বলে তুই অন্য জায়গায় কোচিং নিবি? নিবি ভালো কথা, একবার আমাকে কল দিয়ে বলতে পারোস নাই? তোর কোনো ধারণা আছে আমি কি ভয় পেয়ে গেছিলাম? নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরলো। মাহিন যেন থমকে গেল। মাহিন হুট করে নদীর কান্নাগুলো যেন বুকের ভিতরে তীরের মতো বিঁধে যাচ্ছে। মাহিন এই প্রথম নদীর প্রতি অন্যরকম অনুভব করতে লাগলো। মাহিন নিজের অজান্তেই নদীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর নদী কান্নায় মাহিনের টি শার্ট ভিজিয়ে ফেলতে লাগলো। মাহিনের টি শার্ট দিয়ে নাকের পানি মুছতে লাগলো। মাহিন ভ্রু কুচকে তাকিয়ে কিছু বলবে ভেবেও বলল না। নদী কান্না করতে করতে বলল। আমি না হয় তোকে ভালোবাসি বলে এমন তোর সাথে পাগলামি করি, আর তুই আমার এই ভালোবাসাটা বিরক্তিকর মনে করিস। মাহিন, আমি তোকে অনেক ভালোবাসি রে, তাই আমি তোর সাথে এমন দুষ্টুমি করি। আমি তোকে এক নজর না দেখলে আমার দম বন্ধ হয়ে আসতে নাই। তুই সারা দিন কলেজে থাকলে আমার মন ছটফট করে, কখন আমি এক নজর তোকে দেখতে পারবো। তোকে জ্বালাতন করতে আমার অনেক ভালো লাগে। নদীর কথাগুলো শুনছিল মাহিন, যেন সবকিছু একদম থমকে গেছে। মাহিন শুধু নদীর কথা শুনতে লাগলো। নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কান্না করতে করতে বলল। আমি যখন এতই বিরক্ত করি তোকে, ওকে আর কোনোদিন আমি তোকে বিরক্ত করব না।
নদী কথাগুলো বলে চলে গেল। মাহিন ভেবাচেকা খেয়ে নদীর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। নদীকে আটকাবে নাকি দেখবে বুঝতে পারলো না। মাহিন আর দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ফুটবল নিয়ে বের হয়ে গেল। মাহিনের আম্মু খাবারের জন্য ডাকলেও মাহিন কোনো কিছু না বলে বের হয়ে যায়। সারাদিন খেলাধুলা করে সন্ধ্যার সময় বাসায় আসে। মাহিনের আম্মু অনেক রেগে যায়। সারাদিন খেলাধুলা করে এখন সময় হয়েছে বাসায় আসার? না মানে আম্মু, আমাদের তো খেলা করার সময় নাই। তাই আজকে সবাই মিলে অনেক আনন্দ করছি, খেলাধুলা করছি। প্লিজ আম্মু রেগে যাও না। আম্মু রাখো। মাহিম, যা রুমে গিয়ে গোসল করে নে। লাভ ইউ ভাইয়া। লাভ ইউ টু। মাহিন আস্তে আস্তে নিজের রুমে চলে গেল। গোসল করে নিচে এসে খাবারের টেবিলে বসলে কাজের মেয়ে এসে খাবার দিল। মাহিন খাবার খেয়ে বলল, আম্মু খালামণিদের বাসায় গেলাম। কথাটা বলে মাহিন সাইকেল নিয়ে বের হয়ে গেল। নদীদের বাসার ভিতরে ঢুকে সদর দরজায় নক করতে ওর খালামণি দরজা খুলে দিল। কিরে মাহিন, কেমন আছোস? তোর তো কোনো খোঁজ খবর নাই। পড়াশোনা করি না জন্য বকাঝকা করো, তাই পড়াশোনায় মনোযোগ দিয়েছি। নদী আপু কি আছে? হ্যাঁ, ওর রুমে আছে। মাহিন আর কোনো কথা না বলে নদীর রুমের সামনে গিয়ে নক করলো। নদী দরজা খুলে দিতেই দেখে মাহিন দাঁড়িয়ে আছে। নদী রাগ করে দরজা বন্ধ করতে যাবে, সাথে সাথে মাহিন দরজা ধরে বলল, আরে দরজা বন্ধ করে দিচ্ছ কেন? আমাকে ভিতরে আসতে বলবে না? এখানে কেন এসেছিস? আমি তো বলে দিয়েছি আর কখনো তোকে বিরক্ত করব না। তাহলে আমার এখানে কেন তুই? আগে ভিতরে ঢুকতে দাও, তারপর বলি। মাহিন নদীকে ঠেলে ভিতরে ঢুকে পড়ল। নদীর খাটে বসে দেখে ফোনের স্ক্রিনে ওর ছবি ভাসছে। মাহিন ফোনটা হাতে নিতে যাবে, সাথে সাথে নদী কেড়ে নিয়ে বলল, আমার অনুমতি ছাড়া আমার ফোনে হাত দিবি না। ও মা, তাই নাকি? তোমার অনুমতি নিতে হবে। কথাটা বলে মাহিন টান দিয়ে ফোনটা হাতে নিয়ে বলল, আমার অনুমতি ছাড়া আমার ছবি দেখছো কেন? আমি কি তোমায় একবারও অনুমতি দিয়েছি? মাহিনের কথা শুনে নদী তুতলাতে তুতলাতে বলল, আমার ফোন আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ফোনে আমি কোনো ছবি দেখব? আমারও ব্যক্তিগত ব্যাপার। আমার বউয়ের ফোন আমি নিব। তুমি আমাকে কিছু বলার কে? মাহিনের মুখ থেকে বউ ডাক শুনে নদী অবাক হয়ে গেল। মাহিন মিটিমিটি করে হেসে বলল, কি ব্যাপার? এভাবে তাকিয়ে আছো কেন? কে তোর বউ? মুখ সামলিয়ে কথা বল। আমার বউকে দেখবে। মাহিন কথাটা বলে নদীর ফোনের ক্যামেরা বের করে নদীর সামনে ধরে নদীর গালে কিস করে একটা সেলফি তুলে নিল। নদী হা হয়ে গেল। মাহিন নদীর মুখ চাপিয়ে ফোনটা হাতে দিয়ে বলল, এই যে আমার বউ, ভালো করে দেখো। তোর সাহস কি করে হয় আমার গালে কিস করার? ওই যে বললাম না আমার বউ, আমি যা ইচ্ছে করব। মাহিনের কথা শুনে নদী বলে উঠল, তুই তো আমাকে ভালোই বাসিস না, তাহলে আমি কিভাবে তোর বউ হই? আমি কারোর বউ না। এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যা। নদী কথাটা বলে মাহিনকে সরিয়ে দিতে যাবে, সাথে সাথে মাহিন নদীকে নিজের কাছে টেনে নিয়ে এসেছে। আলতো করে মুখের উপরের চুলগুলো ছড়িয়ে দিতে দিতে বলল, ভালোবাসি আর না বাসি, এটা মনে রাখো। তোমাকে যখন একবার বউ বলেছি, তখন তোমাকে আমি আমার বউ বানিয়ে ছাড়বো। কখনোই পারবি না। তোর মতো ভিতর ডিম কিছুই করতে পারবি না। যে ছেলে মেয়েদের ঠোঁটের স্পর্শ থুতু সহ্য করতে পারে না, সেই ছেলে নাকি আবার আমাকে বউ বানাবে? নদী আর কিছু বলতে যাবে, সাথে সাথে নদীর মাথার পিছনে হাত দিয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। 5 মিনিট পর ছেড়ে দিলে নদী জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। মাহিন নিজেও নিঃশ্বাস ফেলতে ফেলতে মুচকে হাসি দিল। নদী কিছু বলবে তার আগেই নদীর আম্মুর ডাক শুনে মাহিন নিচে চলে গেল। নদী মাহিনের কাজকর্ম দেখে যেন বিশ্বাস করতে না পেরে হাতে চিমটি কাটলে ব্যথা পেয়ে বলল, আহ, এইটা তো সত্যি, আমি স্বপ্ন দেখছি না তো? হঠাৎ করে মাহিনের কি হলো? আমার সাথে এমন কিভাবে করছে? যে ছেলে আমাকে আপু বলতে অজ্ঞান, সেই ছেলে নাকি আমাকে বলছে বউ। নদী কথাগুলো ভাবতে ভাবতে নিচে গেল। গিয়ে দেখে মাহিন নদীর আম্মুর কাছে সাহায্য করছে। কাজ করে চলে গেল। নদী কিছু বলবে তার আগেই মাহিন চোখ টিপ দিয়ে চলে গেল। নদী হা হয়ে গেল। ওর আম্মুর দিকে তাকিয়ে দেখে ওর আম্মু কাজ করতে ব্যস্ত। মাহিন সোজা বাসায় গিয়ে পড়তে বসলো। পড়া শেষ করে অনলাইনে গেলে দেখে নদী অনলাইনেই আছে। মাহিন কোনো কিছু না ভেবে এসএমএস দিল। আসসালামু আলাইকুম জান। নদী ভিডিও দেখছিল, হঠাৎ করে এমন এসএমএস দেখে চমকে গেল। নদী মাহিনের ইনবক্সে গিয়ে বলল, ওয়ালাইকুম সালাম। বাট কিসের জান? আমি তোর কেউ না। ওলে ওলে, আমার জানটা বুঝি রাগ করছে? জান রাগ করে না, কাছে আসো, কিস দেই। বেয়াদব, চুপ কর। উফ, এত ভালো সাজছো কেন? নাটক বন্ধ করো। কিসের নাটক?
কিসের নাটক তুমি ভালো করে জানো। যাই হোক বাদ দাও, কি করো? শুয়ে আছি, তুই কি করস? সেম। আর তুই কি ভাষা? তুমি বলতে পারো না হবু স্বামীকে সম্মান দিয়ে কথা বলো? আইসে আমার হবু জামাই, পিচ্চি কোথাকার। কে পিচ্ছি? কেন তুই? কাছে আসলে বাচ্চার মা বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখি, আমাকে বলে পিচ্ছি? মাহিনের কথা শুনে নদী বেশ লজ্জা পেয়ে অফলাইনে চলে গেল। মাহিনের এসএমএস এর কথা ভাবতেই লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। মাহিন আরো এসএমএস দিলে দেখে নদী অফলাইনে গেছে। মাহিন আর কিছু না বলে অফলাইনে চলে গেল। কিছুক্ষণ গেম খেলে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে কলেজের জন্য রেডি হয়ে ফোন পকেটে তুলে নিচে চলে গেল। নিচে গিয়ে টেবিলে বসলে মাহিনের আম্মু বলল, মাহিন, তোর ভাইয়া আর আমি লন্ডন যাব, তুই বাসায় থাকিস, আর না হয় খালামনের বাসায় গিয়ে থাকিস। ও আচ্ছা, কবে আসবে তোমরা? 2 সপ্তাহ লাগতে পারে। ও আচ্ছা। আপাকে আমি বললে যাব, তুই ওখানে থাকবি নাকি এখানে থাকবি, আপাকে বলে দিস। আচ্ছা। মাহিন খাবার খেয়ে সাইকেল নিয়ে বের হয়ে গেল। 8টার দিকে বাসায় এসে দেখে কেয়ারটেকার বাসা থেকে বের হচ্ছে। মাহিনকে দেখে বলে, ছোট সাহেব আপনাকে আপনার খালামণির বাসায় যেতে বলছে, আপনার সবকিছু দিয়ে আসা হয়েছে। মাহিন কথাগুলো শুনে সোজা নদীদের বাসায় চলে গেল। সাইকেল রেখে সদর দরজায় নক করলে নদী দরজা খুলে দিল। মাহিন নদীর সাইডে গিয়ে ভিতরে ঢুকে বলল, খালামণি, আম্মু এটা ঠিক করলো না, আমাকে না জানিয়ে এখানে সব পাঠিয়ে কেন দিল? আর রেগে যাচ্ছিস কেন? এখানে থাকলে কি সমস্যা? আর আমি বলেছি তাই সব রেখে গেছে। আর তুই তো একা থাকতে পারোস না, সেখানে ওই বাসায় একা কিভাবে থাকবি? আমার ফ্রেন্ডকে নিয়ে আসতাম। চুপ কর, যা ফ্রেশ হয়ে আয়। মাহিন নদীর সাইডে দিয়ে ভিতরে ঢুকে বলল। মাহিন আর কিছু না বলে রুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে এসে নদীর হাত থেকে রিমোট নিয়ে কার্টুন দেখতে লাগলো। নদী ভ্রুকুচকে তাকিয়ে বলল, তো সমস্যা কি? আমি যখন টিভি দেখি তখনই তুই আসস কেন? তোমার সমস্যা কি? তুই জানো এখানে আমি টিভি দেখি, আর তোমার রুমে তো টিভি আছে, সেখানে গিয়ে না দেখে এখানে দেখো কেন? আমার টিভি চ্যানেল আসছে না, ডিশলাইন ওয়ানাকে কল দিলাম, তাও আসে নাই। ও, আমি যদি ঠিক করে নিতে পারি তাহলে কিন্তু আমি টিভি দেখবো, তোমাকে দেখতে দিব না। পারলে তো দেখবি। একদম না। কারেন্ট আটকিয়ে গেলে কি হবে বুঝতে পারছোস? ডিশলাইনওয়ালা আসলে ঠিক করে দিবে। খালামণি, কিছু হবে না। মাহিন রিমোট রেখে নদীর রুমে যেতে লাগলো। নদীও মাহিনের পিছনে যেতে লাগলো। টিভির পিছনের লাইন দেখে যে একটা ভালো করে লাইট দিয়ে লাগিয়ে দিলে সাথে সাথে চালু হয়ে গেল। নদী ভ্রুকুচকে তাকিয়ে বলল, তুই কেমনে পারলি? জাদু, এখন যাও নিচে গিয়ে দেখো, আমি এই রুমে থাকবো। আজব তো, আমি তাহলে কোথায় থাকবো? রুমের কি অভাব নাকি? তোমার মন ইচ্ছে গিয়ে থাকো। মাহিন কথাটা বলে খাটে শুয়ে পড়ল। ফুলবালিশ জড়িয়ে ধরে কার্টুনের চ্যানেলে দিয়ে দেখতে লাগলো। নদীর আগে গজগজ করতে লাগলো। নদী সোফায় বসে থেকে মাহিনের ঠং করা দেখতে লাগলো। মাহিন নদীর দিকে তাকিয়ে বলল, টিভির সামনের দিকে, পিছনের দিকে না। আমি জানি, আমাকে বলতে হবে না। তুই আগে বল, গতকাল রাতে আমাকে কি বলছিলি? মাহিন রাতের কথা মনে পড়তেই লজ্জা পেয়ে গেল। নদী ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার বল, কি বললি? কি কি বলেছি ঠিক তো বলছি। আমাকে পিচ্ছি বলো কেন? আমার হাইট কত তোমার ধারণা আছে? কত রে? 5 ফুট 8, আর তুমি 5 ফুট 5, তাহলে বলো আমি তোমার থেকে কম বড়? হাইটে রাখ, বয়সে দেখে কে বড় কে ছোট। আমি তোর 3 বছরের বড় আপু হই। ও মা, তুমি আমার বড় আপু হও? তা আমার রুমে গিয়ে যে কান্না করলে ভালোবাসি বলে, ওইটা কি ছিল এতদিনে হুঁশ ফিরছে? আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। বাট তাই ভুলে তোকে ওইসব বলছি। এখন আমি তোকে বলছি, আমি তোকে ভালো। আর কিছু বলতে যাবে সাথে সাথে মাহিন নেমে সোজা নদীর ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। নদী চোখ বড় বড় করে তাকালে মাহিন কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আমাকে তুমি ভালোবাসো? না, আমি তোকে ভালো। আবার বলতে যাবে আবার ঠোঁটে কিস করলো। যতবার বলতে যাই ভালোবাসি না ততবার মাহিন কিস করতে লাগলো। নদী এবার কান্না করে দিয়ে বলল, হ্যাঁ ভালোবাসি। গুড, বাট চোখের পানি মানায় না তোমার চোখে ওই। ভালোবেসে কি হবে? তোর সাথে কোনো দিন আমাকে বিয়ে দিবে না। আমি তোর সিনিয়র আর তুই আমার জুনিয়র। সব তোমাকে ভাবতে হবে না, সিনিয়র জুনিয়র বড় কথা না, বড় কথা তুমি ঠিক থাকলে চলবে। মাহিন নদীকে জড়িয়ে ধরে চোখ মুছে দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে টিভি দেখতে লাগলো। নদী টিভি দেখছে আর মাঝে মাঝে মাহিনের দিকে তাকিয়ে দেখতে লাগলো।
মাহিনকে হাসতে দেখে আলতো করে ঠোঁটে কিস করলে মাহিন অবাক হয়ে নদীকে ধরে কোলে বসিয়ে সারা মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। মাহিন নদীর গলায় কিস করতে যাবে, সাথে সাথে মাহিনের ফোন বেজে উঠল। মাহিন নদীকে ছেড়ে ফোন বের করে দেখে ওর আম্মু কল দিয়েছে। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। মাহিন, তোর খালামণির কাছে তো গেছস নাকি? হ্যাঁ। আচ্ছা, ওইখানে থাক। আব্বু ভাইয়া কই? ওরা এখনো বাইরে আছে, বাসায় আসেনি। ও আচ্ছা। হুম। মাহিন ওর আম্মুর সাথে কথা বলতে লাগলো। অনেকক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল। এর ভিতরে নদীর আম্মু ডাক দিলে দুইজনই নিচে চলে গেল। তিনজন খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হইলে নদী মাহিন একসাথে রুমে চলে গেল। নদীকে খাটে বসিয়ে দিয়ে মাহিন কোলে শুয়ে পড়ল। নদী মাহিনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। 12টা বাজলে নদী বলল, সত্যি এখানে ঘুমাবে নাকি? না থাকো তুমি, আমি যাই। মাহিন নদীর কপালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে গেল। মাহিন ওর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে দেখে নদী মাহিনের বুকে শুয়ে আছে। মাহিন কপালে চুমু দিয়ে বলল, বউ কি করছো? বরের বুকে শান্তিতে শুয়ে আছি, চোখে দেখো না? খালামণি দেখলে না শান্তিতে শুয়ে থাকা, বের করবে। আম্মু এখানে এসেছে, কি করবে? আচ্ছা উঠো, কলেজে যেতে হবে। আজকে না গেলে হয় না? না গো, যেতে হবে। এখন কলেজে কয়েক মাস পর থেকে না গেলেও চলবে। উঠতে মন চাচ্ছে না। উঠে পড়ো, শুয়ে থেকো। মাহিন নদীকে উঠিয়ে দিল। তারপর ওয়াশরুমে গিয়ে গোসল করে এসে কলেজের জন্য রেডি হয়ে নিল। নদীর কপালে চুমু দিয়ে দুইজন নিচে গেল। মাহিন নদীর আম্মুকে বলল, খালামণি, আমি কলেজে যাচ্ছি। খাবার খেয়ে তারপর যা। খালামণি সময় নাই, বাহিরে খেয়ে নিব। নদীর আম্মুকে আর কিছু বলতে না দিয়ে চলে গেল। মাহিন সাইকেল নিয়ে সোজা কলেজে চলে গেল। 8টার দিকে বাসে ফিরলে নদী বলে উঠল, যাও ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য আজ অনেক কিছু রান্না করছি। খালামণি কই গেছে? আম্মু তার বান্ধবীর বাসায় গেছে। আসবে আবার কবে? খালামণি তো গেলে আর আসতে চায় না। সকালে আইবে হয়তো, এত ভেবে লাভ নাই। যাও ফ্রেশ হয়ে আসো। মাহিন রুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসেছে, নদীর সাথে বসে খাবার খেতে লাগলো। মাহিন খাবার খেয়ে বলল, বাহ, আমার বউটার রান্না তো অনেক মজা। যাক, ভালোই হইল বিয়ে করলে। প্রতিদিন এত মজার মজার খাবার খেতে পারবো। বিয়ের পর আমি কেন রান্না করব? তুমি রান্না করবে, আমি খাবো। দরকার নাই এমন বউকে। আমি যদি নিজে রান্না করে খাওয়া, তাহলে তোমাকে বিয়ে করে কোনো লাভ নাই। মাহিনের কথা শুনে নদীর রাগ হতে লাগলো। মাহিনকে মারতে যাবে, সাথে সাথে মাহিন চেয়ার থেকে উঠে দৌড়ে পালিয়ে গেল। নদী প্লেট ধুয়ে খাবার ফ্রিজে রেখে নিজের রুমে চলে গেল। মাহিনের রুমে যেভাবে ভেবেও গেল না। সাথে সাথে ফোন হাতে নিয়ে দেখে মাহিন SMS দিয়েছে। যান ঘুমিয়ে যাও, আমি ঘুমাবো। এত তাড়াতাড়ি কেন? বাসায় খালামণি নাই, এমন একসাথে থাকলে উল্টাপাল্টা কিছু হয়ে যেতে পারে। আমি ওই ধরনের সম্পর্ক এখন করতে চাই না। যখন তোমাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে আসতে পারবো, সেই দিন তোমাকে আদর করবো। ওলে আমার কত ভালো জামাইটা। হি। আচ্ছা যান, বাই। মাহিন বাই দিয়ে ঘুমিয়ে পড়ল। নদী টিভি দেখতে দেখতে 1টা বেজে গেল। নদী মাহিনের রুমে গিয়ে দেখে মাহিন ঘুমিয়ে আছে। নদী মাহিনকে জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে দেখে নদীকে জড়িয়ে ধরে আছে। মাহিন নিজের হাতের দিকে তাকালে লাফ দিয়ে খাট থেকে উঠে পড়ল। নদী মাহিনের লাফ দিয়ে উঠাতে ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? না কিছু না, তুমি এখানে কি করছো? রাতে ভূতের মুভি দেখে ভয় লাগছিল, তোমার কাছে এসেছিলাম, ঘুমিয়েছিলাম। হি হি হি, ভিতর ডিম একটা। খুব সাহস তাই না? এই জন্য তো খালামণি একা রেখে যেতে ভয় পায়। নদী কথাগুলো বলে হাসতে লাগলো। মাহিন রাগের লুক নিয়ে তাকাতেই নদী মাহিনের গাল টিপে দিলে মাহিন হাত সরিয়ে দিয়ে বলল, দূর যাও তো। মাহিন কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হতে লাগলো। রেডি হয়ে নিচে গেলে দেখে নদী নুডলস রান্না করছে। নদী মাহিনকে বসিয়ে দিয়ে বলল, নদী তুমি খাও, আমাকে যেতে দাও তো। না, খাবারটা খেয়ে যাও। নদী মাহিনকে খাওয়াই দিতে লাগলো। মাহিন খেয়ে পানি খেয়ে নদীর কপালে চুমু দিয়ে চলে গেল। 8টায় বাসায় আসলে দেখে নদী একা। মাহিন ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, খালামণি আছে না? রওনা দিয়েছি। ওলে ওলে, বউটা আমার একা একা বাসায় ছিলে। কি করব, বদমাইশ। তুই এত দেরি করে আসলি কেন? আমি কি জানতাম খালামণি এখনো আসে নাই? আচ্ছা থাকো, ফ্রেশ হয়ে আসি। মাহিন সিঁড়ি ভেঙে উপরে উঠে নিজের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে নদীকে রান্নায় সাহায্য করতে লাগলো। দুজনে রান্না শেষ করে সোফায় বসতেই সাথে সাথে কলিং বেল বাজতেই মাহিন গিয়ে দরজা খুলে গিয়ে দেখে নদীর আম্মু। মাহিনের অবস্থা দেখে বলল, মাহিন, কি হয়েছে? এভাবে ঘেমে গেছিস কেন?
ভিতরে আসো। আর খালামণি, তোমার আসার কথা মনে পড়লো কখন? আর রাগ করিস না, রুনা ছাড়তে চাইছিল না, অনেক কষ্টে রাজি করিয়ে এসেছি। কি ব্যাপার, দুজনই এক কি হাল? রান্না করে অবস্থা খারাপ হয়ে গেছে। মাহিনকে দিয়েও রান্না করিয়েছিস? আমি তো না করেছিলাম, আমার কথা শুনলো না। বলে আপু তুমি কাজ করছো, আমি বসে থাকবো। এটা কেমন দেখায়? আহারে সোনারা, আমি চলে যাওয়াতে কি এক অবস্থা। আচ্ছা যা, দুজন ফ্রেশ হয়ে আয়। মাহিন নদী চলে গেল। দুজন ফ্রেশ হয়ে নিচে আসলে নদীর আম্মু রুম থেকে এসেছে। তিনজন বসে খাবার খেতে লাগলো। মাহিন নদীর আম্মুকে বলল, খালামণি, রোস্টটা কেমন হয়েছে? ওইটা আমি রান্না করছি। অনেক মজা হয়েছে। তুই রান্না শিখলি কোথায়? রাইসার থেকে শিখেছি। মাহিনের মুখ থেকে রাইসা নাম শুনে বলল, রাইসা কে? আমার বেস্ট ফ্রেন্ড। তোর আবার মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে? হ্যাঁ, কেন থাকতে পারে না নাকি? না তা না, তুই তো মেয়েদের থেকে দূরে থাকোস, তাই একটু অবাক হলাম। ও আচ্ছা, সারা জীবন কি আর একরকম মানুষ থাকে নাকি? তাও ঠিক। মাহিন আর কিছু না বলে খেতে লাগলো। খাওয়া শেষ হলে দুজন যার যার রুমে চলে যায়। মাহিনের কথাটা নদীর মাথা থেকে যাচ্ছে না। নদী ভাবতে লাগলো, মেয়ে মানুষ পছন্দ করে না, অথচ মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে, আবার তার কাছে রান্নাও শিখেছে। বিষয়টা ঘেটে দেখতে হবে তো। নদী কথাগুলো ভাবতে লাগলো। আর এদিকে মাহিন কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেল। এভাবে এক সপ্তাহ চলে গেল। মাহিন নদী বসে আছে। তখনই নদীর আম্মু বলে উঠল, এই তোরা একসাথে থাকিস আর ঝগড়া যেন করস না, মিল দিয়ে থাকবি বলে দিলাম। তুমি আবার কোথায় যাচ্ছ? রুনা একটু অসুস্থ হয়ে পড়েছে, ওকে দেখতে যাব। ও আচ্ছা। নদীর আম্মু ওদের থেকে বিদায় নিয়ে চলে গেল। মাহিন দরজা লাগিয়ে দিয়ে নদীর দিকে ঠোঁট কামড়াতে কামড়াতে কাছে যেতে লাগলো। নদী বুঝতে পারলো মাহিনের মতলব সুবিধার না। নদী উঠে পড়ে চলে যেতে নিবে, সাথে সাথে মাহিন হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলল, কোথায় যাচ্ছ প্রিয়তমা আমার? মাহিন ছাড়ো, তোমার মতলব একদম সুবিধার লাগছে না। তুমি ছাড়ো, তুমি সরো আমার কাছ থেকে। ছাড়ার জন্য তো তোমায় ধরি নাই। মাহিন কথাটা বলে নদীর গলায় কিস করতে লাগলো। নদী নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। নদী মাহিনকে বলতে লাগলো, মাহিন বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি না বলছো এইসব বিয়ের পরে করবে, তাহলে এখন আবার এইসব কি? ভেবেছিলাম, বাট তোমাকে এখন খুব কাছে পেতে ইচ্ছে করছে। আর আমরা তো বিয়ে করবোই, এত ভেবে লাভ আছে? না, আমি এসব করতে চাই না। চুমু দেওয়া পর্যন্ত ঠিক আছে। দেখো নদী, আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। রাগ ওঠার কি হলো? এইখানে তুমি ভালো করেই জানো এটা অন্যায় হবে। আমি বিয়ের আগে এসব কিছুই করতে পারবো না। মাহিন নদীর কোনো কথা না শুনে জোর করতে লাগলো। মাহিনের ওড়না টান দিয়ে ফেলে দিলে নদীর সাথে সাথে রেগে মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। মাহিন থাপ্পড় খেয়ে থমকে গেল। মাহিন গালে হাত দিয়ে নদীর দিকে রাগের লুক নিয়ে তাকালো। নদী ওড়না নিয়ে কান্না করতে করতে দৌড়ে উপরে চলে গেল। মাহিন রেগে বাসা থেকে বের হয়ে গেল। মাহিন সোজা ওর বেস্ট ফ্রেন্ড রাইসার কাছে গেল। মাহিনকে রেগে তাকতে দেখে রাইসা বলল, কি রে মাহিম, কি হয়েছে? এত রেগে আছিস কেন? আজকে তোদের বাসায় থাকবো, তোর কি কোনো সমস্যা আছে? না, সমস্যা কেন থাকবে, বাট হঠাৎ কি হলো যে আমাদের এখানে থাকবি? কিছু না। ওকে, বলিস না। মাহিন রাইসাদের বাসায় থেকে সবার সাথে গল্প করতে লাগলো। রাতে রাইসার ভাইয়ের সাথে মাহিন শুয়েছিল। মাহিনের ঘুম আসছিল না। নদীর কথা মনে পড়তেই মাহিন উঠে বসলো। রাইসার ভাই বলে, কি হয়েছে মাহিন, ঘুমাও। মাহিন রাইসার ভাইয়ের কথা শুনে বলল, ভাইয়া, আমি বাসায় চলে যাই। নদী বাসায় একা আছে, ভয় পেতে পারে। মাহিন কথাটা বলে বাসা থেকে বের হয়ে গেল। মাহিন তাড়াতাড়ি করে সাইকেলে প্যাডেল করে যেতে লাগলো। বাসার ভিতরে গিয়ে সদর দরজায় নক করলো। অনেকবার কলিং বেল বাজাতে লাগলো, কারো সারা শব্দ পেল না। মাহিন ভয়ে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। নদীকে যে কল দিবে সেই উপায়ও নেই, ফোনটা রুমে পড়ে আছে। মাহিন উপায় না পেয়ে নদীর বারান্দার পাশেই পাইপ দিয়ে বয়ে ওঠার চেষ্টা করতে লাগলো। বারবার পড়ে যেতে লাগলো। মাহিন অনেক কষ্টে উপরে উঠে বারান্দায় উঠতেই নদীর চিৎকারের শব্দ পেল। মাহিন দরজায় থাবড়াতে লাগলো আর বলতে লাগলো, নদী, দরজা খুলো। নদী, ভয় পেও না, আমি এসেছি। নদী, এই নদী, ভয় পাও না, দরজাটা খুলো। নদী মাহিনের কণ্ঠ পেয়ে দৌড়ে এসেছে। বারান্দার দরজা খুলে অজ্ঞান হয়ে পড়ে গেল। মাহিন সাথে সাথে ধরে কোলে তুলে নিল। খাটে শুয়ে দিয়ে মুখে পানি ছিটে দিতে লাগলো। অনেকক্ষণ পর জ্ঞান ফিরলে মাহিনকে ধরে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মাহিন, তুমি এসেছো? মাহিন, তুমি এত দেরি করে কেন আসলে জানো? মাহিন, ওইখানে ভূত ভূত ছিল। ভূত বলতে কিছুই নাই, তুমি একা ছিলে তাই তুমি কল্পনা করছো।
ভয় পেও না, আমি এসে গেছি। নদী মাহিনকে খামচে ধরে কান্না করতে করতে মাহিনকে বোঝাতে লাগলো এখানে ভূত ছিল। মাহিন নদীকে সান্ত্বনা করতে লাগলো। অনেক কষ্টে সান্ত্বনা করে ঘুম পাড়িয়ে দিল। মাহিন নিজেও নদীর মাথার কাছে বসে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতেই দেখে নদী কাঁপছে। নদীর কপালে হাত দিয়ে চমকে গেল। নদীর শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। মাহিনের নিজের উপর নিজেরই অনেক রাগ হতে লাগলো আর নিজের গালে থাপ্পড় দিয়ে বিড়বিড় করতে লাগলো। ধুর, কেন যে রাগের বশে ওকে রেখে গেছিলাম, আমার জন্য ওর এমন অবস্থা। মাহিন কথাগুলো বিড়বিড় করে। নদীকে কাঁথা দিয়ে ঢেকে দিল। মাহিন উঠে যেতে নিবে তখনই নদী মাহিনের হাত শক্ত করে জড়িয়ে ধরলো বুকের সাথে। মাহিন নদীকে বলল, নদী, তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। তোমাকে মেডিসিন খাওয়াতে হবে। না তুমি খাও, যাও না, আমার অনেক ভয় লাগছে। নদী, ভয় পেও না, তোমার কিছু হবে না, আমি আছি তো। না তুমি যেও না আমাকে ছেড়ে। মাহিন উপায় না পেয়ে নদীকে কোলে তুলে নিয়ে নিচে গেল। সোফায় শুয়ে দিয়ে কাঁথা দিয়ে ঢেকে দিয়ে বলল, তুমি এখানে শুয়ে থাকো, আমি রান্না করে আসছি। না যেও না, আমি কিচ্ছু খাবো না, তুমি এখানে থাকো। উফ, আরে কিছু হবে না, এখন তো দিন হয়ে গেছে। দিনের বেলায় ভূত আছে কিভাবে? মাহিনের কোনো কথা শুনল না। মাহিন উপায় না পেয়ে নদীকে নিয়ে রান্নাঘরে গিয়ে টুলের উপরে বসিয়ে দিল। নদী মাহিনকে জড়িয়ে ধরে বসে থাকলো। মাহিন রান্নার সবকিছু কাটাকুটি করতে লাগলো। রান্না করতে অনেক সমস্যা হতে লাগলো। নদীকে কিছু বললো না। অনেক কষ্টে রান্না শেষ করে নদীকে খাবার খাওয়াই দিতে লাগলো। নদী খেতে না চাইলে জোর করে খাওয়াই দিল। খাওয়া শেষ করে নদীকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। নদীকে জোর করে মেডিসিন খাওয়াই দিল। নদী শীতে কাঁপতে লাগলো। মাহিন নদীকে শক্ত করে জড়িয়ে ধরে শরীরের গরম দিতে লাগলো। নদী মাহিনের বুকে মুখ লুকিয়ে শুয়ে থাকলো। নদী, তোমাকে লেপ নিয়ে এসে দিব। নদী মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। মাহিন লেপ বের করে নদীর গায়ে দিয়ে দিল। তারপর ভিতরে ঢুকে নদীকে জড়িয়ে ধরলো। অনেকক্ষণ যাওয়ার পর নদীর জ্বর কমছিল না। মাহিন উপায় না পেয়ে ডাক্তারকে ফোন দিল। ডাক্তারের কথা মতো মাহিন নদীর মাথায় পানিপট্টি দিতে লাগলো। অনেকক্ষণ দিল। দুপুরের দিকে শরীর মুছে দিতে গিয়েও দিতে পারছিল না। মাহিন চোখে পট্টি বেঁধে নিয়ে নদীর শরীর থেকে সবকিছু খুলে তোয়ালা দিয়ে পানি ভিজিয়ে মুছে দিতে লাগলো। নদীর জ্বরের ঘোরে মাহিনকে নিজের কাছে টানতে লাগলো। মাহিন এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, নদী, কি করছো? আমার কাছে আসো না, এইভাবে চোখ বন্ধ করে আছো কেন? চুপ করে থাকো তো। মাহিন নদীর শরীর মুছে দিয়ে হাতাতে হাতাতে নদীর জামা কাপড় নিয়ে পরিয়ে দিতে লাগলো। পরিয়ে দেওয়ার পর চোখ খুলতেই ভেবাচাকা খেয়ে গেল। মাহিন ফিক করে হেসে দিল, কারণ নদীকে উল্টো জামা পরিয়ে দিয়েছে। নদী মাহিনকে হাসতে দেখে আরও মাহিনের দিকে আসক্ত হতে লাগলো। নদী জোর করে মাহিনকে টান দিয়ে ফেলে দিল। আস্তে আস্তে মাহিনের উত্তেজনা বাড়িয়ে দিতে লাগলো। মাহিন নদীকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আস্তে আস্তে মাহিন কন্ট্রোল হারিয়ে ফেললো। নদীর মাঝে হারিয়ে গেল। ক্লান্ত হয়ে নদীর বুকে শুয়ে পড়লো। নদীর হুঁশ আসলে ধাক্কা দিয়ে মাহিনকে সরিয়ে দিল। মাহিন সাথে সাথে ফ্লোরে পড়ে গেল। মাহিন কোমরে হাত দিয়ে বলল, আহ, এভাবে ধাক্কা দিলে কেন? ছি, তুই শেষমেশ আমার ইজ্জত নিয়ে নিলি। তুই এত খারাপ যে জ্বরের সুযোগ নিয়ে আমার সাথে এইসব করতে তোর লজ্জা করলো না? কি আজব কথা বলছো? আমি মাহিন আর কিছু বলার আগেই নদী খাট থেকে নেমে মাহিনের চুল ধরে দাঁড় করিয়ে দিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তোর মতো জুনিয়রের মুখ, তোর মতো জানোয়ারের মুখ আমার দেখতে ইচ্ছে করছে না। এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা, তোকে ভালোবেসে ভুল করছি। ছি, তুই এটা কিভাবে করতে পারলি? আমার জ্বরের সুযোগ নিয়ে আমার সাথে এইসব করলি? আরে আজব তো, তুমি নিজেই তো আমাকে নিজের কাছে টেনে নিয়েছিলে। চুপ, একদম চুপ। মিথ্যা বললে আমি তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। তুই এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না। খালামণি আসলে তুই আমাদের বাসা থেকে চলে যাবি, কোনোদিন আমার সামনে আসবি না। আই হেট ইউ। মাহিনের রাগ উঠে গেল। নদী কথাগুলো বলে মাহিনকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। নদী দরজা বন্ধ করে কান্না করতে লাগলো। মাহিন রাগে নিজের রুমে গিয়ে গজগজ করতে লাগলো। রাগে যেন মাহিনের শরীর কাঁপতে লাগলো। মাহিন বলতে লাগলো, নিজের ইচ্ছে আমাকে কাছে টেনে নিল, আর এখন সম্পূর্ণ আমার দোষ। ওকে, আমি চলে যাব। আমার ঠেকা পড়ছে তোমার সামনে যাওয়া। আজব মেয়ে, নিজে এইসব করতে বাধ্য করলো, আর এখন আমি জানোয়ার খারাপ হয়ে গেলাম। যাব না তোমার সামনে, এতে কি হবে? মাহিন আর কিছু বলে ওয়াশরুমে চলে গেল। গোসল করে খাটে শুয়ে পড়লো। সন্ধ্যার দিকে উঠে নিচে গিয়ে দেখে নদীর আম্মু এসেছে। মাহিন নদীর আম্মুকে দেখে বলল, খালামণি, আমি ফুপির বাসায় যাব। কলেজ কিছুদিন ছুটি পেয়েছি। আচ্ছা যা, কিন্তু তোর আম্মুকে ফোন দিতে বলেছিস কি? না, পরে কথা বলে নিব। কয়দিন থাকবি?
দেখি কয়দিন থাকা যায়। মাহিন কথাটা বলে রুমে এসে ব্যাগ গুছিয়ে নিল। তারপর নদীর আম্মুর থেকে বিদায় নিয়ে চলে গেল। মাহিন ওর ফুপির বাসায় চলে গেল। 1 মাস পর কিরে মাহিন, তুই বাসায় আসবি কবে? 1 মাস হয়ে গেল, এখনো আসার নাম গন্ধ নেই। আম্মু, আজকে রওনা দিব। এত রেগে যাও কেন সব সময়? রেগে যাওয়ার কারণে কিন্তু তোমাদের সাথে থাকতে ইচ্ছে করে না। মুখে দেখি কথা ফুটেছে, থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো বিয়াদ্দব। ধুর, যাব না। মাহিন কথাটা বলে ফোন কেটে দিল। মাহিনের আম্মু বারবার কল দিতে লাগলো। এক পর্যায়ে মাহিনের ফুপ্পিকে কল দিয়ে মাহিনকে বাসায় চলে আসতে বলে। মাহিনের ফুপ্পি সুন্দর করে মাহিনকে বুঝিয়ে দেয়। মাহিন তারপর রেডি হয়ে চলে আসে। বাসার ভিতরে ঢুকতেই নদীকে দেখে না দেখার ভান করে। ওর আব্বুকে আর রাফিকে বলল, আব্বু ভাইয়া কেমন আছো? ভালো। তুই আম্মুর সাথে নাকি বিয়াদবি করছোস? প্লিজ ভাইয়া, তুমিও শুরু করো না। আম্মু সব সময় খালি রাগ দেখায়। আমার সাথে একটু ভালো করে কথা বললে কি হয়? তুই জানোস না আম্মু সবার সাথে এভাবে কথা বলে? আর যা আম্মুর কাছে ক্ষমা চেয়ে আয়। আম্মু অনেক কষ্ট পেয়েছে। মাহিন আর কিছু না বলে ওর আম্মুর রুমে যায়। মাহিন মাথা নিচু করে ওর আম্মুর সামনে দাঁড়িয়ে বলল, আম্মু, আই এম সরি। আমি কারোর সাথে কথা বলতে চাই না। বললাম তো সরি। মাহিনের আম্মু রেগে গিয়ে রাগের লোক নিয়ে চিল্লাইয়া বলল, তুমি কি আমার কথা বোঝো না? আমি বলছি না আমি কারোর সাথে কথা বলতে চাই না। বেয়াদব ছেলের সাথে তো কখনোই না। যে ছেলে জানে না মায়ের সাথে কিভাবে কথা বলতে হয়, সেই ছেলের সরি দিয়ে আমি কি করব? একবার যখন আমার সাথে বেয়াদবের মতন কথা বলতে পারছো, এতে বোঝা যায় তুমি কতটা বাধ্য ছেলে আছো। ব্যাস, অনেক বলছো। বুঝে যখন গেছো তখন আর কি বলবো? আমার সাথে কথা বলার দরকার নেই। মাহিন কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। রাফি কিছু বলার আগেই মাহিন সিঁড়ি ভেঙে রুমে চলে গেল। মাহিনের খুব কান্না পাচ্ছিল। মাহিন নিজেকে অনেক কষ্টে শক্ত করে নিল। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে বসে রাইসাকে কল দিল। কি রে মাম্মু, তুই কোথায়? 1 মাস তোর কোনো খোঁজ খবর নাই। ফুপির বাড়ি গেছিলাম। তাই বলে ফোন অফ কেন রাখছিলি? মাইন্ড ফ্রেশ করতে গেছিলাম, তাই ফোন অফ রাখছিলাম। খুব ভালো। তার সকালে কলেজে আসবি নাকি? না, কলেজে যাব না। আর 1 মাস পর তো পরীক্ষা, তাই বাসায় পড়বো। আচ্ছা, মন চাইলে একবার দেখা করে যাস। আচ্ছা। মাহিন রাইসার সাথে কথা বলতে বলতে নিচে গেল। নদী মাহিনকে এভাবে হেসে কথা বলতে দেখতে লাগলো। আর চোখে মাহিন রাফিকে বলল, ভাইয়া, আমি বন্ধুদের সাথে দেখা করতে গেলাম। কেউ যেন আবার টেনশন না করে। মাহিন কথাটা বলে বাসা থেকে বের হয়ে চলে গেল। রাইসা মাহিনকে বলল, তুই কি মাঠে যাচ্ছিস নাকি? হ্যাঁ, তুই আসবি নাকি? ভাইয়াদের নাকি ক্রিকেট খেলা, তাই দেখতে যাব। ওকে, তাহলে চলে আয়। মাহিন রাইসার সাথে কথা বলা শেষ করে কল কেটে দিল। মাহিন মাঠে গিয়ে বন্ধুদের সাথে দেখা করলো। তারপর সবার সাথে খেলায় যোগ দিল। খেলাধুলা করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 9টায় বাসায় আসলো। কলিং বেল বাজাতেই ভিতর থেকে দরজা খুলে দিয়ে চলে গেল। মাহিন চলে যাওয়া মানুষটার দিকে তাকিয়ে দেখে নদী। মাহিন কিছু না বলে বসার ঘরে গিয়ে দেখে সবাই বসে থেকে কথা বলছে। মাহিন নদীর আম্মুকে দেখে বলল, আসসালামু আলাইকুম খালামণি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো খালামণি। তা আম্মুর সাথে বেয়াদবি করস কেন? খালামণি, একটা কথা কি জানো? যদি তুমি কাউকে ভালো ব্যবহার করে কাছে টানবে, সেই মানুষটা কিন্তু তোমার কাছে বারবার যেতে চাইবে। আর তুমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করো প্রতিনিয়ত কারণে অকারণে, তখন দেখবে ওই মানুষটার মনে একটা প্রভাব পড়বে যে ভালো কাজ করলেও বকা খেতে হয়, তার থেকে নিজের মতো চলে। বকা খাইলে সমস্যা কি? মাহিনের কথা শুনে নদীর আম্মু কি বলবে বুঝতে পারে না। সবাই চুপ হয়ে গেল। মাহিনের আম্মু বলে উঠল, আফা, ওসব বাদ দাও, আসল কথায় আসছি, কি বলো? মাহিন কথা না শুনে উঠে রুমে চলে গেল। ফ্রেশ হয়ে খাটে শুয়ে থেকে ভাবতে লাগলো। উফ, সব কিছু এত বিরক্ত লাগে কেন? আম্মুর সাথে এভাবে কথা বলা ঠিক হয় নাই, কিন্তু কি করব? সরি বললাম, উল্টা কথা শুনিয়ে দিল। কে চায় বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করতে? তারা এমন পরিস্থিতি তৈরি করে যে রাগে বসে খারাপ ব্যবহার করতে বাধ্য হতে হয়। মাহিন কথাগুলো ভাবতে ভাবতে শুয়ে থাকতে পারল না। রুম থেকে বের হয়ে নিচে গিয়ে যেন চমকে উঠল। মাহিন তাড়াতাড়ি করে নিচে নেমে বলল, কি? নদীর সাথে ভাইয়ার বিয়ে মানে? বেয়াদব কোথাকার! বড় আপুকে নাম ধরে ডাকতে লজ্জা করে না? হ্যাঁ, আমাদের বিয়ে। তোর কোনো সমস্যা আছে? কেন, আপনি রাজি নাকি? অবশ্যই, রাফি ভাইয়ের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। সব মেয়েরা রাফি ভাইয়াকে পছন্দ করে, সেখানে আমি কেন?
এত সুন্দর সুযোগ হাতছাড়া করব? আমি বিয়ে করতে রাজি। খালামণি, তোমরা ব্যবস্থা করতে পারো। নদীর কথা শুনে মাহিনের বুকে হাত দিয়ে চেপে ধরে, চোখ বন্ধ করে নিজেকে শান্ত করতে লাগলো। শান্ত করে হাসি মুখে বলল, আমার উপরে রাগ করে এমন কোনো ভুল করো না, সারা জীবন পস্তাতে হবে কিন্তু। তোর উপরে রাগ করতে যাব কেন? আর পস্তাবই বা কেন? ভাইয়া, তুমি নদীকে বিয়ে করতে পারবে না? বেয়াদব ছেলে, তোর থেকে শুনতে হবে ওই কাকে বিয়ে করবে না করবে? অবশ্যই শুনতে হবে। আম্মু, তুমি যখন আমাকে বেয়াদব বলছো তাহলে শোনো, আমি নদীকে ভালোবাসি, আর আমি নদীকে না পাইলে আমি ওকে কারো হতে দিব না। মাহিনের কথা শুনে সবাই যেন চমকে গেল, অবাক দৃষ্টিতে তাকালো। মাহিনের আম্মু রেগে মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, বেয়াদব ছেলে, বড় আপুকে ভালোবাসোস মানে কি? আবার হুমকি দেস? তুই যা ইচ্ছে করগা, রাফির সাথে নদীর বিয়ে হবে। আম্মু আমাকে মারলে মারো, এতে সমস্যা নাই, কিন্তু নদী আমার উপরে রাগ করে আছে, যার কারণে এই বিয়েতে রাজি হয়েছে। নদী আমাকে ভালোবাসে, আমিও নদীকে ভালোবাসি। না, আমি তোকে ভালোবাসি না। নদী আমার উপরে রেগে থাকার সময় না। তুমি যদি এমন রাগ করে থাকো তাহলে কিন্তু তোমার সত্যি ভাইয়ার সাথে বিয়ে হবে, আর আমাকে সারা জীবনের জন্য হারাতে হবে। আমি তোকে কখনোই ভালোবাসি নাই। সেইখানে আমি তোকে সারা জীবন চাইতে যাব কোন হিসাবে? শোন, আমি তোকে কখনোই ভালোবাসি নাই। তোকে আমি ছোট ভাইয়ের মতো দেখেছি, আর সেই হিসেবেই ভালোবাসি, এর বাহিরে কিছুই না। মাহিন নদীর কথা শুনে এক প্রকার চিৎকার করে বলল, এসব নাটক করার মানে কি? নদী, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ভালো না বাসলে আমার এত কাছে আসার মানে কি ছিল? আরে তুমি কেন বুঝতে পারছো না? এখানে যদি ভয় পাও বা রাগ করে এসব বলো তাহলে কিন্তু আমাকে হারাতে হবে, বারবার বলছি। উফ, বারবার এক কথা কেন বলস? বিরক্ত লাগছে কিন্তু। তোর কাছে, তোর কিসের কাছে গেছে? হ্যাঁ, তুই নিজেই আমার সাথে জোরাজুরি করতি, আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছস। খালামণি মারবে বলে আমি এতদিন কিছু বলি নাই, আজকে তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছিস। নদীর কথা শুনে সবাই রেগে গেল। মাহিন যেন থমকে গেল। মাহিন বুঝতে পারছে না মাহিন স্বপ্ন দেখছে নাকি বাস্তব দেখছে। নদীর আম্মু মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, ছি মাহিন, তুই এত নিচে নেমে গেছস? তোর সাহস কি করে হয় আমার মেয়ের সাথে এসব করার? আর নদী, আগে কেন আমাকে বলিস নাই? কিভাবে বলতাম? তোমরা কেউ আমার কথা বিশ্বাস করতে না, তাই আমি চুপ করেছিলাম। রাফি রেগে গিয়ে মাহিনকে মারতে লাগলো আর নদী কান্না করতে লাগলো। মাহিনের মাথা যেন ঘুরছে, শরীরের ব্যথার কাছে মনের ব্যথাটাই যেন তীব্র হয়ে যাচ্ছে। মাহিনকে যে মারছে মাহিনের ওইদিকে খেয়াল নেই। মাহিন এক নজরে নদীর দিকে তাকিয়ে আছে। নদী মাহিনের দিকে তাকিয়ে ভিলেন মার্কা একটা হাসি দিল। নদীর আম্মু নদীর কাছে আসলে নদী কান্নার অভিনয় করতে লাগলো। মাহিনের মুখ বেয়ে রক্ত পড়ছে। মাহিনের আম্মু মাহিনকে মারতে গিয়েও থমকে গেল। রাফিকে বলে উঠল, রাফি, ছাড়ো কি? এই ছেলে কখনোই আমার হতে পারে না। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। রাফি মাহিনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। মাহিনের মুখের সামনে দরজা ধাক্কা দিয়ে লাগিয়ে দিল। মাহিন দরজা ধাক্কাতে লাগলো। বাহির থেকে চিৎকার করে বলল, ভাইয়া দরজা খুলো, আমি নদীর কাছ থেকে জানতে চাই ওই কেন আমার সাথে এমন করলো, আমার কি অপরাধে ওই আমার সাথে এমন নাটক করলো। ভাইয়া দরজা খুলো। মাহিন চিৎকার করে কান্না করতে লাগলো আর দরজা থাপড়াতে লাগলো। আর ভিতরে সবাই হো হো করে হেসে দিল। শুধু মাহিনের আব্বু বাদে সবাই হাসতে লাগলো। নদীর হাসি বেশিক্ষণ থাকলো। নদীর মাহিনের জন্য কষ্ট হতে লাগলো। নদী মাহিনের চিৎকার শুনে থাকতে পারছিল না। মাহিনের আব্বুর চোখ বেয়ে শুধু পানি পড়তে লাগলো। মাহিনের আম্মু রেগে মাহিনের আব্বুকে বলল, কি ব্যাপার, চোখে পানি ফেলছিস কেন? আপদ বিদায় হয়েছে। উফ, সেই ছোটবেলা থেকে রাহেলার ছেলেকে পালতে পালতে আমার অবস্থা খারাপ। দুলাভাই, ছেলের জন্য কি মায়া হচ্ছে নাকি? রাফি, তোর আব্বুকেও তার ছেলের কাছে পাঠিয়ে দে। না থাক, আব্বু চলে গেলে আমাদের সমস্যা হবে। মাহিনের আব্বু নিজেকে ঠিক রাখতে না পেরে মাহিনের আম্মুর গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, আমার সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়ে খুব খুশি হচ্ছি, তাই না রাহেলা? সময় চলে এসেছে, ওই যখন তখন এখানে আসবে। নিজের সন্তানকে না পাইলে ভাবছস তোদের ঠিক রাখবে? তোদের সবার লাশ ফেলে দিবে। মাহিনের আব্বুর কথা শুনে যেন চমকে গেল সবাই। মাহিনের আম্মু বলল, ওই কি করে আসবে? ওই তো মারা গেছে। মারা গেছে? ওই মারা যায় নাই, ওই এখনো বেঁচে আছে। কি যেটা বলছো? ও অ্যাক্সিডেন্টে মারা যায় নাই?
না, তোদের এই ভদ্রতার মুখোশ সবার সামনে আমি প্রকাশ করে দিব। একবার শুধু রাহেলা আসুক। রাফি, তোর আব্বুকে ধর, বেঁধে রাখ, ওকে সারা জীবনের মতো একটা রুমে বন্দি করে দে। ওই যেন কোনোভাবে বাসার বাহিরে বের হতে না পারে। আমাকে বেঁধে কোনো লাভ হবে না। তোদের শাস্তি দেওয়ার জন্য রাহেলা চলে আসবে। মাহিনের আব্বু, নদীর আম্মু, মাহিনের আম্মু দুজনে মিলে মারতে লাগলো আর রাফি ধরে রাখলো। নদী দৌড়ে দরজা খুলতে যাবে, সাথে সাথে রাফি নদীর হাত ধরে বলল, কোথায় যাচ্ছিস তুই? আমার হাত ছাড়ো, আমি মাহিনের কাছে যাব। আম্মু, খালামণি দেখো, এই মাহিমের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমি আগেই বলেছিলাম না নদী মাহিমের সাথে অভিনয় করছে না, ওই সত্যি প্রেমে পড়েছে। দেখো এখন। ওকে বন্দি করে রাখ। কি বলস? নদীকে কেন বন্দি করবি? নদী মার খাবি তুই ওই খুনির ছেলের জন্য। কেন তুই এমন করছিস? চুপচাপ এখানে এসে বসে। আম্মু, মাহিনের সাথে এটা ঠিক হয় নাই। তোমাদের কথা শুনে আমি জীবনে সবথেকে বড় ভুল করেছি। আমি মাহিনকে ভালোবাসি, আমি মাহিনকে ছাড়া থাকতে পারবো না। নদীর আম্মু রেগে গিয়ে নদীর হাত ধরে টেনে নিয়ে এসে বলল, রাফি, এই নদীকেও আটকিয়ে রাখ। নদী চিৎকার করতে যাওয়ার আগে রাফি নদীর ওড়না দিয়ে মুখ বেঁধে ফেলে, তারপর টেনে একটা রুমে নিয়ে গিয়ে আটকিয়ে রাখলো। মাহিন বাহিরে আর না থেকে রাস্তা দিয়ে আনমনে হাঁটতে লাগলো। মাহিনের চোখ বেয়ে পানি ঝরছে। মাহিন কখন রাস্তার মাঝখানে চলে এসেছে নিজেও জানে না। হুট করে একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিল। 1 বছর পর। আম্মু, ও আম্মু, কোথায় তুমি? কি হয়েছে? এভাবেই চিৎকার করছো কেন? এই দেখো তোমার ছেলে কি অবস্থা করেছে। আমার পুরো রুম এলোমেলো করে দিয়েছে। তুমি তোমার ছেলেকে সামলাবে নাকি আমি কোনো ব্যবস্থা করব? এইভাবে বলছিস কেন? তুই তো জানোস ওর মাথা ঠিক নাই। তোকে না বলছি ওর সাথে লাগতে যাস না? উফ, তুমি সব সময় ওর হয়ে কথা বলো কেন? আমি তোমার নিজের সন্তান নাকি ও তোমার নিজের সন্তান? অবশ্যই তুই। আচ্ছা, রাগ করিস না, আমি কাজের মেয়েকে পাঠিয়ে দিচ্ছি। রাহেলা বেগম চলে গেল। আতিয়া রেডি হয়ে বের হয়ে গেল। রাহেলা বেগম আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ, তুমি আবার আপুর রুমে সবকিছু এলোমেলো করে দিয়েছো কেন? আকাশ মাথা চুলকাতে চুলকাতে বলল, আম্মু, আপু আমাকে আবার মেরেছে। আমি তো শুধু চকলেট চাইছিলাম, কিন্তু আপু আমাকে মারলো, তাই আমি সব কিছু ফেলে দিয়েছি। শোনো, আর আপুর কাছে যাবে না। যা লাগে তুমি আমাকে বলবে, না হয় রহিমা খালার কাছ থেকে নিয়ে নিবে, কেমন? আচ্ছা আম্মু, আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবা না? আমি ঘুরতে যাব। আমি আজকে কোর্টে যাব বাবা। কোর্ট থেকে এসেছি, তোমায় নিয়ে যাব। আম্মু, আমি তোমার সাথে যাব। আমিও কোর্টে যাব, পুলিশ দেখব। আকাশ কথাগুলো বলে পাগলামি করতে লাগলো। রাহেলা বেগম উপায় না পেয়ে আকাশকে বলল, আচ্ছা যাও, রুমে গিয়ে নতুন শার্ট প্যান্ট পরে আসো। আকাশ খুশি হয়ে হাততালি দিতে দিতে নিজের রুমে চলে গেল। রাহেলা বেগম নিজের রুমে গিয়ে রেডি হয়ে নিল। আকাশ রেডি হয়ে নিচে আসলে রাহেলা বেগম মাহিনের শু ঠিক করে দিল, শার্টের বোতাম লাগিয়ে দিল, সবকিছু ঠিক করে দিয়ে আকাশকে নিয়ে বের হলো। কোর্টের সামনে গিয়ে ভিতরে নিয়ে গেল। দুজন একসাথে সামনের চেয়ারে বসলো। আস্তে আস্তে সবাই এসে বসলো। হঠাৎ করে মাহিনের আব্বু আম্মু আকাশকে দেখলে অবাক হয়ে যায়। কোর্টে কাঠখোড়ায় দাঁড়িয়ে মাহিনের আম্মু বলল, জজ সাহেব, আমাদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যে। আমরা ওনার ছেলেকে মেরে ফেলি নাই। উনি আমাদের নামে মিথ্যা মামলা চালিয়ে যাচ্ছে। উনি নিজেই ওনার সন্তানকে লুকিয়ে রেখেছিল, আর যাকে নিয়ে এত কিছু তাকে নিয়ে সেই এখানে এসেছে। মাহিনের আম্মুর কথা শুনে সবাই যেন অবাক হয়ে গেল। রাহেলা বেগমও অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, কি যাতা বলছো? আমি আমার সন্তানকে কিভাবে লুকিয়ে রাখছি? অবশ্য তুমি নিজেই নিজের সন্তানকে নিয়ে এসেছো, তারপর আবার আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছো। জজ সাহেব, রাহেলা আপার পাশে যে ছেলেটা দেখেছো ওই ছেলে হইল মাহিন। আর মাহিন, কি ব্যাপার, তুই কথা বলছিস না কেন? আকাশ মাথা চুলকাতে চুলকাতে এদিক ওদিক তাকাতে লাগলো। সবাই যেন হইচই করতে লাগলো। মাহিনের আব্বু আকাশের কাছে গিয়ে জড়িয়ে ধরলো। আকাশ অবাক হয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, উফ আঙ্কেল, আমাকে জড়িয়ে ধরছেন কেন? মাহিন, এসব কি বলছিস? আমি তোর বাবা, আমাকে আঙ্কেল কেন বলছিস? আমাকে ক্ষমা করে দে, সেদিন আমি তোর হয়ে কিছু করতে পারি নাই। রাহেলা বেগম সাথে সবাই যেন অবাক হয়ে তাকিয়ে দেখতে লাগলো। জজ সাহেব সব প্রমাণ পেয়ে মাহিনের আম্মু, ভাইয়া, নদীর আম্মু সবাইকে ছেড়ে দিল। আর এভাবে সবাইকে মিথ্যা মামলার জন্য রাহেলা বেগমকে হুঁশিয়ার দিয়ে দিল, আর যেন কখনো এমন কাজ না করে। সবাই কোর্ট থেকে বের হইলে আতিয়া রেগে গিয়ে বলল, আম্মু, এইসব কি?
আমি নিজেও বুঝতে পারছি না কি দিয়ে কি হলো। মাহিনের আব্বু আকাশকে জড়িয়ে ধরতে লাগলো। কান্না করতে করতে আকাশের কাছে ক্ষমা চাইতে লাগলো। আকাশ মাথায় হাত দিয়ে চিৎকার করতে করতে বলে উঠল। আম্মু। আকাশের মুখ থেকে আম্মু ডাক শুনে রাহেলা বেগম মাহিনের আম্মু ছুটে আসলে রাহেলা বেগম আকাশকে ধরলো। মাহিনের আম্মু চুপ করে দাঁড়িয়ে থাকলো। রাফি ওর আম্মুকে ধরে বলল, তুমি আবার ওর ডাকে সাড়া দিচ্ছ কেন? না মানে, আমাকে তো আম্মু ডাকতো। চল বাসায় চল। ওয়েট আম্মু, মাহিম আব্বুকে চেনে না কেন? আর এমন পাগলের মতো ব্যবহার করছে কেন? কাহিনীটা দেখতে হচ্ছে তো। আকাশ শান্ত হও, আমি এসেছি তো, কান্না করো না। ওই আঙ্কেলটা পচা, চলো আমার সাথে বাসায় যাই। রাহেলা, মাহিনকে আকাশ কেন বলছো? আর মাহিনের কি হয়েছে? কেন এমন পাগলামি করছে? পরে বলছি, ওকে নিয়ে বাসায় যেতে হবে, না হইলে এখানে মারামারি করা শুরু করব। রাহেলা, আমি তোমার সাথে যেতে চাই। আমি মাহিনকে ছাড়া ওই বাসায় যাব না। এত ভালোবাসা কই থেকে আসছে? হ্যাঁ, তুমি কত রূপ ধারণ করবে বলতে পারো? আর আমি তোমার স্ত্রীকে জীবনও ছাড়বো না। রাহেলা, আমাকে তোমার সাথে নিয়ে চলো। আমি তোমাকে সবকিছু খুলে বলবো। প্লিজ দয়া করে আমাকে ওই বাসায় যেতে বলো না। আম্মু, আব্বুকে নিয়ে চলো। রাহেলা বেগম আর কিছু না বলে গাড়িতে উঠলো আকাশকে নিয়ে। সাথে আতিয়া মাহিনের আব্বু উঠে বসলো। আর এদিকে রাফি, মাহিনের আম্মু, নদীর আম্মু বাসায় চলে গেল। বাসায় গিয়ে মাহিনের আম্মু ভাবতে লাগলো, আকাশকে ওইভাবে দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন? কেন মাহিনকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল? 1 বছর পর দেখছি বলে কি এমন হচ্ছে? আচ্ছা, ওর মুখে আম্মু ডাক শুনে কেন আমার বুকের ভিতরটা ছেদ করে উঠলো কেন? মাহিনের আম্মু কথাগুলো ভাবতে লাগলো। আর এদিকে মাহিনের আব্বু সোফায় বসে আছে। আতিয়া, রাহেলা বেগমও বসে আছে। আকাশকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। রাহেলা বেগম মাহিনের আব্বুর দিকে তাকিয়ে বলল, আকাশ যে মাহিন, আমি এটা জানতাম না। আকাশ একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে সোজা আমার গাড়ির সাথে বাড়ি খেয়েছিল। সেখান থেকে আমি ওকে নিজের কাছে নিয়ে এসেছিলাম। মাথায় আঘাত লাগার কারণে ওই নিজের নামও বলতে পারে না, এমন পাগলামি করে। মেডিসিন খাওয়া মোটামুটি এখন কিছুটা সুস্থ হয়েছে। কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? আর ওই আমাদের কাউকে চেনে না। যাক, ভালোই হয়েছে। অতীত জানলে এমনিতেই কোনো কিছু সহ্য করতে পারবে না। মানে? মাহিনের আব্বু রাহেলা বেগমকে অতীতের সব কথা খুলে বলল। রাহেলা বেগমের রাগে শরীর কাঁপতে লাগলো। চোখ দুটা লাল বর্ণ ধারণ করলো। মাহিনের আব্বু রাহেলার হাতে হাত দিয়ে বলল, শান্ত হও। মাহিন এখনো জানে না। ওই যাকে আম্মু হিসাবে জানে সেই আসলে ওর আম্মু না। মাহিন যদি এইসব জানতে পারে, আল্লাহ জানে ওই অনেক কষ্ট পাবে। ওই ওর আম্মুকে অনেক ভালোবাসে। ওর মতো বড় সাহস, ওর এত বড় সাহস! ওই আমার সন্তানের সাথে এমন খেলা খেললো। আমি ওকে খুন করে জেলে যাব, তারপর ওকে আমি শান্তিতে থাকতে দিব না। রাহেলা, বাদ দাও। ওকে খুন করে নিজের হাত ময়লা করতে হবে না। এমনিতেই অনেক ভয়ে ভয়ে জীবন পার করছে। ওই একদিন ও শান্তিতে ঘুমাতে পারে নাই। প্রতিটা রাত ওকে ছটপট করতে দেখেছি। ওই শাস্তি ওই নিজে থেকে পাবে। ওর প্রতি মায়া বাড়ছে নাকি তোমার? না, তা না। আচ্ছা রাহেলা, নদীকে আমি কল দিয়ে মাহিনের ব্যাপারে বলি? একদম না। ওই মেয়েটা আমার ছেলের সাথে বেইমানি করেছে, আর ওই মেয়েকে আমার ছেলের সামনেও দেখতে চাই না। রাহেলা, নদীর কোনো দোষ নাই। নদীকে জোর করে এমন করতে বলেছিল। আর নদী মাহিনকে সত্যি অনেক ভালোবাসে। আর তুমি যে এত প্রমাণ পাইছো ওদের বিরুদ্ধে, এসব তো নদী পরিচয় লুকিয়ে দিয়েছে তোমাদের। কি? তোমাকে যে প্রমাণ নিয়ে এসে দিত ওইটাই নদীর লোক ছিল। আর রাহেলা, নদীর পেটে মাহিনের সন্তান আছে। তুমি প্লিজ ওকে ক্ষমা করে দাও। কি? প্লিজ ওকে কল দিয়ে আমি বলি ওই মাহিনের জন্য নিজেকে শাস্তি দিতে দিতে কি অবস্থা করছে। তুমি দেখলে বুঝতে পারবে। মাহিনের আব্বু নদীকে কল দিয়ে ঠিকানা দিল। নদী অবাক হয়ে আর কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই কল কেটে দিল। নদী দুপুরের দিকে রাহেলা বেগমের বাসার সামনে আসলে মাহিনের আব্বুকে কল দিলে আতিয়া বাহিরে এসে নদীকে নিয়ে ভিতরে আসে। নদী ভিতরে এসে অবাক হয়ে যায়। নদী দেখতে পায় মাহিন সোফায় বসে চকলেট খাচ্ছে আর কার্টুন দেখছে। নদী দৌড়ে এসে মাহিনকে জড়িয়ে ধরলো। মাহিন অবাক হয়ে গেল। নদী কান্না করতে করতে বলল, মাহিন, তুমি এখানে? তুমি জানো আমি তোমায় কত জায়গায় খুঁজেছি। মাহিন, তুমি আমায় ক্ষমা করে দাও। মাহিন, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সত্যি তোমাকে হারিয়ে পস্তাচ্ছি। মাহিন, আমি সত্যিই তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। নদীর কান্না দেখে মাহিন অবাক হয়ে রাহেলা বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু, এই আপুটা কি বলে?
মাহিনকে? আমি তো আকাশ, আর আমাকে জড়িয়ে ধরে অন্য কাউকে ভালোবাসে কেন বলে? দূর আপু, ছাড়েন তো। মাহিন ধাক্কা দিয়ে সরিয়ে দিলে সাথে সাথে আতিয়া ধরে ফেলে বলল, আকাশ এভাবে ধাক্কা কেন দিচ্ছ? আম্মু দেখো, আপু কিন্তু আবার আমার উপরে রাগ দেখাচ্ছে। আমি কিন্তু আপুকে কামড় দিব। মাহিন, এটা কি ধরনের ব্যবহার? মাহিন, কি হয়েছে তোমার? তুমি এইভাবে কেন কথা বলছো? নদী, শান্ত হও। মাহিন আমাদের কাউকে চেনে না। কি? ওর কি হয়েছে? যেদিন বাসা থেকে বের করে দিয়েছিলে সেদিন ওই অ্যাক্সিডেন্ট করেছিল। নদীকে সবকিছু খুলে বললে নদী কয়েক পা পিছিয়ে গিয়ে কান্না করতে লাগলো। হাঁটু গেড়ে মাহিনের সামনে বসে কান্না করতে করতে বলল, আমার দোষ। সেই দিন যদি তোমার সাথে এমন না করতাম তাহলে আজ আমরা সুখে থাকতে পারতাম। তোমার আজ এমন অবস্থা হইতো না। মাহিন, তুমি আমাকে মারো, আমাকে শাস্তি দাও। নদী মাহিনের হাত দিয়ে নিজের গালে মারতে লাগলো। মাহিন মজা পেয়ে নদীর গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগলো। সাথে সাথে রাহেলা বেগম আতিয়া হাত ধরে বলল, আকাশ, এসব কি করছো? এই মেয়েটার পেটে তো বাবু। এইভাবে যদি তুমি মারো, পেটে বাবুটা তো কষ্ট পাবে। আহ, ওই আপুর পেটে বাবু আছে। সরি আপু, কিন্তু আমার কি দোষ? উনি আমার হাত দিয়ে নিজের গালে থাপ্পড় মারছিল, তাই আমিও একটু মেরে দিলাম। মাহিন কথাটা বলে হাসতে লাগলো। আতিয়া মাহিনকে বলল, নদী, তুমি ওঠো। এই ছেলের মাথা একেবারে খারাপ। মাথা বিগড়ে গেলে সামলানো যায় না। খালু, মাহিনকে এভাবে আমি দেখতে পারছি না। খালু, ওকে কি সুস্থ করা যায় না? মেডিসিন খাওয়ানো হচ্ছে, আল্লাহর উপরে ভরসা রাখো, ও সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। নদী মাহিনের কাছে যেতে চাইলে আতিয়া বাধা দিয়ে বলে, ওরে ওর মতো থাকতে দাও। ওর কাছে গেলে কখন না কখন পেটে মেরে দিবে। আমার বিশ্বাস ওই কিচ্ছু করবে না। নদীর পাশে বসে মাহিনের হাতে রিমোট কেড়ে নিয়ে নিজের মতো চ্যানেল দেখতে গেলে মাহিন আগের মতো নদী থেকে রিমোট নিতে লাগলো। দুজন কারাকারি করতে গিয়ে হুট করেই মাহিন বলে উঠল, উফ, খালামণি, আপুকে সরাবে। মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাহিন নিজেও অবাক হয়ে মুখ চেপে ধরল। নদী মাহিনের দিকে তাকিয়ে বলল, তোমার মনে আছে আমি তোমার সাথে আগে এমন করতাম? কি জানি, দূর জানতো, আমাকে দেখতে দেন। নদী মাহিনের সাথে আগের মতো দুষ্টুমি করতে গেলে মাহিন বিরক্ত হয়ে রাগী লোক নিয়ে বলল, উফ আপু, এখান থেকে জানতো। আম্মু, তুমি কিছু বলছো না কেন? আমি কিন্তু ওনাকে কামড় দিব বলে দিলাম। রাহেলা বেগম নদীকে সরে আসতে বলল। নদীকে একটা রুম দেখিয়ে দিল। নদী রুমে গিয়ে মাহিনকে নিয়ে ভাবতে লাগলো। রাতে নদী সবার সাথে খাবার খাচ্ছিল। নদী মাহিনের প্লেট থেকে চিকেন নিয়ে মুখে এঁটো লাগিয়ে দিয়ে প্লেটে রেখে দিল। সবাই অবাক হয়ে গিয়ে কিছু বলবে নদী ইশারা করে চুপ থাকতে বলল। মাহিন পিছন থেকে ঘুরে প্লেট থেকে খাবার খেতে লাগলো। চিকেন খেতে গিয়ে মাহিন বলে উঠল, কি ব্যাপার আম্মু, আমার চিকেন এমন লিপস্টিক ঘ্রাণ আসছে কেন? তুই লিপস্টিকের গান চিনিস? কি জানি, মনে হইল। আম্মু, আমি আর খাবো না। মাহিন হাত ধুয়ে উঠে পড়ল, নিজের রুমে চলে গেল। আর সবাই খাওয়া শেষ করে বসার রুমে গিয়ে বসে গল্প করতে লাগলো। তখনই নদী রাহেলা বেগমকে বলল, আন্টি, আমি কি মাহিনের সাথে থাকতে পারবো? দেখো নদী, মাহিনের মাথা ঠিক নাই, কখন কি করে দিতে পারে ঠিক ঠিকানা নাই। আমি চাই না আমার নাতিপুতির কোনো সমস্যা হোক। আপনি কি আমাকে মেনে নিয়েছেন? কেন নিব না? আমি সব শুনেছি। আন্টি, বিশ্বাস করেন, আমি মাহিনের সাথে প্রতারণা করতে গেছিলাম। আম্মু, খালামণি, রাফি ভাইয়া আমাকে জোর করে রাজি করায়। আমি ইচ্ছে করে করি নাই। আমি করতে না চাইলে আমাকে অনেক মারতো আর আব্বুর ক্ষতি করার ভয় দেখাতো রাফি ভাইয়া। এমনকি আব্বুকে কোম্পানি থেকে বের করে দিবে, মিথ্যা মামলায় ফাঁসি দিতে চাইছিল। তাই উপায় না পেয়ে আমাকে এমন করতে হয়েছিল। আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি। আব্বুর জন্য আমি সব করতে পারি। আচ্ছা, অতীত বাদ দাও। আগামীকাল তো মাহিনের 20 বছর পূর্ণ হবে, তখন সবকিছু মাহিনের হয়ে যাবে। কি? ঠিক শুনছো। মাহিনকে শুধু সুস্থ করতে দাও। সবাই টুকটাক কথা বলে যার যার রুমে চলে গেল। সকালে উঠে রাহেলা বেগম অফিসে চলে গেল। মাহিন ঘুম থেকে উঠে গোসল করে নিচে গেল। নিচে গিয়ে দেখে আতিয়া নদী বসে আছে। আতিয়া মাহিনকে দেখে বলল, আকাশ, এদিকে আয়। আম্মু বাসায় নাই, অফিসে গেছে। না, তোমার কাছে যাব না, তুমি খালি আমাকে মারো। মারবো না, এদিকে আয়। নদী মাহিনের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, এই মাহিন, তোমার কি লজ্জা কমে গেছে নাকি? বড় বোনের সামনে কিভাবে এসেছো? আরে, এটা নিত্যদিনের কাজ। কি? ওই অবস্থায় প্রতিদিন আসে? আম্মু সব ঠিক করে দেয়। নদী মাহিনের কাছে গিয়ে শার্টের বোতাম খুলে এক এক করে ঠিক করে দিল। প্যান্ট ঠিক করে দিল, জুতাটা ঠিক করে দিল, চুলগুলো ওড়না দিয়ে মুছে দিতে লাগলো। মাহিন নদীর দিকে তাকিয়ে বলল, তোমার পেট এত ফুলা কেন? আর তুমি
এত বড় টি শার্ট পরছো কেন? আমার পেটে বাবু আছে, তাই এত ফুলে গেছে। ও আচ্ছা, বাবু কি তুমি গিলে ফেলছো? তুমি কি রাক্ষস নাকি? তোমাকে খেয়ে ফেলবো। আমার আপু উকিল, তোমাকে জেলে ঢুকিয়ে দিবে। তোমার আপুকে দেখে কি আমি ভয় পাই নাকি? আপু, এই আপুকে মারো তো, উনি নাকি তোমাকে দেখে ভয় পায় না। আকাশ, তুই নদীকে আপু বলে ডাকবি না। কেন আপু? এমনি ওকে নাম ধরে ডাকবি, না হয় বউ বলে ডাকবি। বউ কি আপু? বউ মানে বউ। ও আচ্ছা, বউ বলে ডাকবো। আপু আমি একটু খেলতে যাই। না আম্মু, আসলে যাস। কোথায় খেলতে যাও? সামনে পার্ক আছে, বাচ্চাদের সাথে খেলতে যায়। ও আচ্ছা, চলো আমি নিয়ে যাই। বউকে নিয়ে গেলাম। না নদী, তোমায় যেতে হবে না, আম্মু আসলে ওকে নিয়ে যাবে। না না, আমি বউকে নিয়ে যাব। মাহিন নদীকে জোর করে নিয়ে গেল। পার্কে নিয়ে গিয়ে মাহিন খেলতে লাগলো সব বাচ্চাদের সাথে। নদী দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো। হঠাৎ করে নদীর ব্যথা উঠে গেল। নদী ব্যথায় মাটিতে পড়ে গেল। ওইখানকার বাচ্চাদের গার্জিয়ানরা সব নদীর কাছে এসে ধরলো। মাহিন মানুষদের ভিড় দেখে দৌড়ে কাছে এসে নদীকে কোলে তুলে নিয়ে বলল, বউ কি হয়েছে? এভাবে পেটে হাত দিয়ে কান্না করছো কেন? ওইখানে থাকা একটা মহিলা সোজা রাহেলা বেগমকে কল দিয়ে বলে, আসসালামু আলাইকুম আফা, আপনার ছেলের সাথে একটা মেয়ে এসেছে। সেই মেয়েটা মনে হয় বাবু হওয়ার সময় হয়েছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমরা সামনে হসপিটালে নিয়ে গেলাম। মহিলাটা কথাগুলো বলে কল কেটে দিল। সবাইকে নদীকে ধরতে বলল। তারপর সবাই ধরে গাড়িতে তুলে নিয়ে যেতে লাগলো। মাহিন মাথা চুলকাতে চুলকাতে পার্ক থেকে বের হয়ে গেল। নদী মাহিনকে খুঁজতে লাগলো। নদী চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। ডাক্তার নিয়ে চলে গেল। রাহেলা বেগম আতিয়া হসপিটালের কেবিনের সামনে আসলে সাথে সাথে বাচ্চার কান্নার শব্দ পায়। রাহেলা বেগম আতিয়া আলহামদুলিল্লাহ বলে উঠল। নার্স এসেছে, দুটা বাচ্চা দুজনের হাতে দিল। রাহেলা বেগম খুশিতে চোখের পানি চলে আসলো। দুটা বাচ্চার কপালে চুমু দিয়ে ভিতরে ঢুকে নদীর কাছে গেলে নদী বলল, আন্টি মাহিন কোথায়? মাহিনকে শুধু সুস্থ করতে হবে। মাহিন কোথায় মানে? মাহিনকে এখানে কোথাও দেখলাম না। মাহিন তো পার্কে ছিল। আচ্ছা চিন্তা করো না, আমি দেখছি। রাহেলা বেগম বাচ্চাগুলো আতিয়ার কাছে দিয়ে হসপিটাল থেকে বের হয়ে সোজা পার্কে গিয়ে মাহিনকে খুঁজতে লাগলো। সারা পার্ক খুঁজে মাহিনকে কোথাও পেল না। রাহেলা বেগম এক প্রকার কান্না চলে আসলো। বাসায় গিয়ে খুঁজে দেখলো বাসায় নাই। মাহিনকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশের কাছে চলে গেল। মাহিনের ছবি দিয়ে একটা জিডি করে আসলো। হসপিটালে আসলো। আর এদিকে মাহিন রাস্তার পাশে বসে কান্না করতে লাগলো। সবাই মাহিনকে নাম ঠিকানা জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু মাহিন কিছু বলতে পারে না। ওই রাস্তা দিয়ে মাহিনের আম্মু যাচ্ছিল। মাহিনের কণ্ঠ পেয়ে মাহিনের আম্মু গাড়ি থামিয়ে ভিতরে ঢুকে মাহিনকে দেখে বলল, আপনারা সবাই যান, আমি ওর আম্মু হই। মাহিনকে নিয়ে গাড়িতে উঠে পড়লো। মাহিন ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনি আমার আম্মু না তো? মাহিন, আমাকে তুমি চেনো না? আমি তো তোমার আম্মু। না, আপনাকে তো চিনি না। আপনি আমার আম্মু না? আমি আম্মুর কাছে যাব। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? মাহিন চিৎকার করতে লাগলো। ড্রাইভার উপায় না পেয়ে গাড়ি থামালে মাহিন গাড়ি থেকে নেমে দৌড় দিতে যাবে, সাথে সাথে একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেল। মাহিনের আম্মু ড্রাইভার দৌড়ে গিয়ে মাহিনকে ধরে কান্না করতে করতে বলল, মাহিন, এই মাহিন চোখ খুল। মাহিন, তোর কি হলো বাবা? মাহিন আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে গেল। ড্রাইভার ধরে গাড়িতে তুলে নিল। মাহিনের আম্মু নিজের ওড়না দিয়ে মাহিনের মাথায় বেঁধে দিল আর কান্না করে মাহিনকে ডাকতে লাগলো। মাহিনকে নিয়ে হসপিটালে চলে গেল। ড্রাইভার আর মাহিনের আম্মু ক্যাবিনের বাইরে দাঁড়িয়ে আছে। মাহিনের আম্মু কান্না করতে লাগলো। ড্রাইভার মাহিনের আম্মুকে বসিয়ে দিল। ড্রাইভার মাহিনের আব্বুকে কল দিয়ে সব বললে মাহিনের আব্বু উপর তলা থেকে নিচে নেমে আসলে মাহিনের আম্মু মাহিনের আব্বুকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমি মাহিনকে আটকাতে পারি নাই। মাহিন গাড়ি থেকে নেমে দৌড়ে যেতে গিয়ে গাড়ির সাথে ধাক্কা লেগেছে। মাহিনের আব্বু, বিশ্বাস করো, আমি মাহিনের ক্ষতি চাই নাই। এত নাটক করো না, আমি জানি মাহিনের কিছু হইলে তোমার কিছুই যায় আসে না। এই সব নাটক দয়া করে আমার সামনে করো না। মাহিনের আম্মু কান্না করতে করতে মাহিনের আব্বুকে কিছু বলতে যাবে, তখনই রাহেলা বেগম আতিয়ার দিকে চোখ গেলে মাহিনের আম্মু চোখ মুছে হাসতে হাসতে বলল, উফ, তুমি ঠিক ধরেছ, আমি নাটক করছিলাম। আচ্ছা যাই হোক, আমি তাহলে আসছি। রাহেলা, আমি তোমার ছেলেকে হসপিটালে ভর্তি করে দিয়েছি। এখন আবার আমার উপর দোষ দিয়েও না। মাহিনের আম্মু ড্রাইভারকে নিয়ে চলে গেল। রাহেলা বেগম কিছু বলল না। মাহিনের আম্মু গাড়িতে উঠে কান্না করতে লাগলো। ড্রাইভার অবাক হয়ে গেল, কিন্তু কিছু বলার সাহস পেল না। মাহিনের কেবিন থেকে ডাক্তার বের হইলে রাহেলা বেগম এগিয়ে গেল। ডাক্তার রক্তের ব্যবস্থা করতে বলল।
মাহিনের আব্বু আর আতিয়া দুজন মিলে রক্ত দিল। 3 দিন পর মাহিনের জ্ঞান ফিরলে মাহিন নিজেকে হসপিটালে দেখে অবাক হয়ে গেল। মাহিন ইঞ্জেকশনের সুই খুলে ফেলে উঠতে গিয়ে মাথায় ব্যথা পেল। তারপর উঠে বের হতেই রাহেলা বেগম বলল, আকাশ তুই এখানে কি করছিস? মাহিন রাহেলা বেগমের কথা বুঝতে না পেরে হাসতে লাগলো। তখনই মাহিনের আব্বু আসলে মাহিন ওর আব্বুকে দেখে জড়িয়ে ধরলো। আব্বু, আমি এখানে কেন? তুই পরে বলছি, আগে বল তুই আমাকে চিনতে পারছস? আব্বু কি বলো, তোমাকে কেন চিনতে পারবো না? আচ্ছা তুই কেবিনে যা। কেবিনে কেন যাব? আমি হসপিটালে থাকতে পারবো না, বাসায় যাব। বাসায় যাওয়ার কথা মনে পড়তেই মাহিনের আস্তে আস্তে সব মনে পড়ে গেল। মাহিন ওর আব্বুর দিকে তাকিয়ে বলল, আব্বু, আম্মু, ভাইয়া কেমন আছে? ওদের কথা রাখ। নদীর কি ভাইয়ার সাথে বিয়ে হয়েছে? যাক, ওরা সুখে থাক, এই দোয়া করি। রাহেলা, তুমি মাহিনকে নিয়ে যাও, আমি বিল পেমেন্ট করে আসি। আচ্ছা আকাশ আমার সাথে চল। সরি, আপনাকে চিনতে পারলাম না তো। আমি আকাশ না, আমি মাহিন। এই কি আমার মুখের এই অবস্থা কেন? আর আমি তো চিকন ছিলাম, মোটা কিভাবে হইলাম? আব্বু, আমি কতদিন এখানে ছিলাম? তুমি আমার সাথে চলো, আমি যেতে যেতে তোমার সব কিছু খুলে বলি। মাহিন রাহেলা বেগমের সাথে যেতে লাগলো। গাড়ি অন্যদিকে গেলে মাহিন বলল, ড্রাইভার কোন দিকে নিয়ে যাচ্ছেন? আমার বাসা এইদিকে, তাই সেদিকেই নিয়ে যাচ্ছি। আপনার বাসায় কেন যাব? আর আপনি কে? আপনাকে তো আগে কোনোদিন দেখি নাই। আব্বুর আবার মাথায় কি যে ঢুকছে কে জানে। আমি রাহিলা বেগম, তোমার মা। রাহেলা বেগমের মুখ থেকে মা ডাক শুনে মাহিন ভেবাচাকা খেয়ে গেল আর হাসতে হাসতে বলল, সরি আন্টি, আমি মনে হয় ভুল শুনছি। না, তুমি ঠিক শুনছো, আমি তোমার জন্মদাত্রী মা না। ধুর, ফালতু কথা বলবেন না। আমার আম্মু আপনি না, আপনাকে আমি চিনি না। আর আপনি বলেন আপনি আমার আম্মু? তুমি যাকে আম্মু হিসেবে চেনো সেই তোমার নিজের মা না, সেই তোমার আব্বুর দ্বিতীয় স্ত্রী। আমি তোমার আব্বুর প্রথম স্ত্রী। কি? আপনি আব্বুর প্রথম স্ত্রী মানে? আব্বু আম্মু কেউ তো আমাকে কোনোদিন বলে নাই। আর আপনি আমার আম্মু হইলে এতদিন কোথায় ছিলেন? জেলে। মাহিন অবাক হয়ে বলল, হোয়াট? হ্যাঁ, আমি জেলে ছিলাম। আমি হামিদের পীর বড় মেয়ে। কি? আপনি তাহলে সেই খুনি যে নিজের বড় ভাইকে খুন করে জেলে গেছিলেন? আর আপনি তো একজন গুন্ডি, আপনার তো নিজস্ব গ্যাং ছিল। মাহিন ভয়ে ঢোক গিলতে লাগলো। মাহিন ভয়ে ভয়ে বলল, আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আর আপনি তো আমার সম্পর্কে খালামণি হন, দয়া করে আমার ক্ষতি করেন না। মাহিন, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে বলছি তো, আমি তোমার খালামণি না, আমি তোমার আম্মু হই। বারবার এক কথা কেন বলতে হচ্ছে? আরে, আপনি আমার আম্মু না তো, আমি আপনার ছোট বোনের ছেলে। আরে ধুর, এক কথা তুমি কেন বারবার বলছো? আমি বলছি তো আমি তোমার আম্মু। তোমার আব্বু আমার ছোট বোনের সাথে পরক্রিয়া করেছিল। রাফি হওয়াতে আমি ওদের ক্ষমা করে দিয়েছিলাম। আমার ভাই আমার সাথে বেইমানি করেছিল, তাই আমি ওকে খুন করে জেলে যাওয়ার সময় তোমাকে আমি তোমার আম্মুর হাতে তুলে দিয়েছিলাম। আর আমার বড় মেয়ে যে তখন কলেজে পড়তো, ওই দেশের বাইরে থাকতো। তুমি ছোট ছিলে জন্য উপায় না পেয়ে ওর কাছে রেখে যায়। তুমি যে বাড়িতে থাকতে, যে কোম্পানি তোমার আম্মু চালাচ্ছে, সব আমি তোমার নামে লিখে দিয়েছিলাম। 20 বছর পর মালিক হয়ে যাবে। আর জেল থেকে বের হওয়ার পর আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওদের ধারণা ছিল আমি মারা গেছি, যার কারণে। রাহেলা বেগমের কথা শুনে মাহিনের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হতে লাগলো। মাহিন নিজের চোখ মুছতে লাগলো। মাহিনের বুকের ভিতর যেন সবকিছু দুমড়ে মুচড়ে যাচ্ছে। রাহেলা বেগম বুঝতে পারলে মাহিনের কাঁধে হাত দিয়ে মাহিন শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আম্মু সামান্য সম্পদের জন্য আমার সাথে এত বড় নাটক করলো। আম্মু কিভাবে এমন করতে পারলো? আম্মুকে আমি কতটা ভালোবাসি, অথচ আম্মু সম্পদের জন্য আমার সাথে এত বড় নাটক করলো। মাহিন কথাগুলো বলে অঝরে কান্না করতে লাগলো। রাহেলা বেগম মাহিনকে শান্ত করতে লাগলো। মাহিন চোখ মুছে রাহেলা বেগমকে বলল, আপনি প্লিজ ওনাকে বলেন গাড়ি ঘুরিয়ে আমাদের বাসায় যেন যায়। কেন? আমি আম্মুর সাথে একবার কথা বলতে চাই। আমার কিছু প্রশ্ন আছে, আমি সব কিছুর উত্তর চাই। আচ্ছা পরে যাও, নিজের সন্তানদের দেখবে না? পরে দেখব,
আগে আমি আম্মুর সাথে দেখা করতে চাই। রাহেলা বেগম মাহিনকে আর কিছু না বলে ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে বলল। মাহিনদের বাসার সামনে নামলে মাহিনের আগের সব স্মৃতি মনে পড়তে লাগলো। যত স্মৃতি মনে করতে লাগলো তত চোখের পানি বের হতে লাগলো। মাহিন চোখ মুছে গাড়ি থেকে নামতেই পাশে মানুষজন মাহিনকে দেখে এগিয়ে এসে কথা বলতে লাগলো। মাহিন সবার সাথে কথা বলে দারোয়ানের সাথে কুশল বিনিময় করে ভিতরে ঢুকলো। বাসার ভিতরে ঢুকে চিৎকার করে ডাকতে লাগলো, আম্মু, ভাইয়া, কোথায় আপনারা? আম্মু কই আপনি? মাহিন চিৎকার করে ডাকতে লাগলো। মাহিনের কণ্ঠ শুনে সবাই দৌড়ে রুম থেকে বের হয়ে আসলো। রাফি, মাহিনের আম্মু, নদীর আম্মু, আব্বু ছুটে নিচে আসলো। মাহিন ওর আম্মুকে দেখে আবেগে নিজেকে কন্ট্রোল করতে না পেরে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মাহিনের আম্মু যেন থমকে গেল, পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। মাহিন ওর আম্মুকে ছেড়ে দিয়ে বলল, সরি আন্টি, আবেগে জড়িয়ে ধরে ফেলছি। খালামণি, খালু ভাইয়া কেমন আছেন? মাহিন, আমাকে আন্টি বলছিস কেন? তো কি বলবো আন্টি, আপনি তো আমার আন্টি হন। কি নাটক করতে এসেছিস? নিজের সম্পদ বুঝে নিতে এসেছিস না কে? কি মনে হয় তোমাদের? হ্যাঁ, আমি আমার সম্পদ বুঝিয়ে নিতে আসছি। কোনো দিন পাবি না, এখান থেকে বের হয়ে যা। মাহিনকে ধাক্কা দিতে যাবে, সাথে সাথে রাহেলা বেগম রাফির হাত ধরে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমার ছেলের গায়ে হাত দেওয়ার সাহস করো না। আমি কেমন মানুষ তোমার আম্মু আব্বুরা ভালো করে জানে। এই বাড়ি আমার ছেলের নামে হয়ে গেছে, তাই এই বাড়ির মালিক আমার ছেলে। আমরা মানি না। রাফি চুপ কর। মাহিন এই বাড়ির মালিক, ওর 20 বছর হয়ে গেছে। কি? যা ইচ্ছে হোক, আমি এই বাড়ি থেকে এক পাও সরব না। তোমাকে এই বাড়ি থেকে বের হতে হবে না। আমি শুধু আপনার কাছে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে এসেছি। আমার কাছে? হ্যাঁ। কিসের প্রশ্ন? প্রথমত, আপনি কি আমাকে কোনো দিন নিজের সন্তানের চোখে দেখেন নাই? 2, আমি কি করি নাই আপনার জন্য? আমি তো আপনার বাধ্য সন্তান হয়ে থাকতাম, আপনাদের কথা মতো উঠতাম বসতাম। আপনার মন পাওয়ার জন্য কি করি নাই? আমার প্রতি কি আপনার একবারও মায়া হয় নাই? আমার সাথে কিভাবে এত বড় নাটক করতে পারলেন? আপনি তো মা, কিভাবে এমন কাজ করতে পারলেন? কি হলো, চুপ করে আছেন কেন? বলেন। মাহিনের আম্মু মাথা নিচু করে ফেললো, কিছু বলল না। মাহিন কান্নামাখা কণ্ঠে বলল, কি হলো? কোনো প্রশ্নের উত্তর বুঝি আপনার কাছে নাই? প্লিজ জবাব দিন। আপনি সম্পদের জন্য আমার ভালোবাসা, আপনার প্রতি শ্রদ্ধা, আপনাকে নিজের জীবনের থেকেও ভালোবাসতাম। আর আপনার কাছে আমার ভালোবাসাটার কোনো মূল্য ছিল না। আমি অন্য একজনের সন্তান বলে কি আমাকে এত দূর দূর করতেন? আমি তো অবুঝের মতো আপনাকে নিজের জীবনের থেকে ভালোবেসে গেছি। কথাগুলো বলে কান্না করতে লাগলো। মাহিনের আম্মুর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মাহিন স্বাভাবিক হয়ে বলতে লাগলো, আম্মু, আমি আপনার জন্য নিজের জীবন দিতেও রাজি। আপনি যদি এই নাটক না করে আমাকে সব খুলে বলতেন, আমি হাসি মুখে আপনাকে আমার নামে সব কিছু লিখে দিতাম। এত নাটক করার কোনো মানে ছিল না। তাই নাকি? তো এখন সব কিছু দিয়ে দে। এখন কেন নিজের সম্পদের সব নিতে এসেছিস? রাফি চুপ কর। আর রাফি ভাইয়া, তোমাকে তো আমি কত ভালোবাসি, আর তুমি আমাকে কখনোই নিজের ভাই মনে করতে না। সারা জীবন আমাকে পর ভেবে গেছো। ধন্যবাদ, তোমাদের নাটকগুলো অনেকটা আনন্দের স্মৃতি করে দিয়েছে, যেটা নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আচ্ছা রাফি ভাইয়া, যাও, তোমাদের দলিল যা আছে সব নিয়ে আসো। মাহিন, কি বলছি? আপনার সম্পদ আমার নামে দিয়েছেন, এখন সেইটা আমি কাকে দিব এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আর আমাকে ক্ষমা করে দিবেন। মাহিন প্লিজ, আপনার মুখে অন্তত আর আমার নাম নিয়েন না। আপনার মুখে আমার নামটা শুনতে আমার ঘৃণা হচ্ছে। দয়া করে আর কিছু বলেন না। আপনারা যা চাইছেন আমি সব আপনাদের দিয়ে দিব। এরপর থেকে তো আর কোনো নাটক আপনাদের করতে হবে না। মাহিনের আম্মু কিছু বলতে যাবে, তখনই রাফি এসে মাহিনের হাতে দলিল দেয়। মাহিন সোফায় বসে ট্রি টেবিলের উপরে রেখে বলল, রাফি ভাইয়া, একটা পেন দাও। আর হ্যাঁ, তোমাকে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? তুমি কখনোই আম্মুর হাত ছেড়ে দিবে না, আম্মুর সাথে খারাপ ব্যবহার করবে না, আম্মুকে কখনোই কষ্ট দিবে না। আমার আম্মু আমি বুঝে নিব, তোর যে কাজ সেইটা কর। ও হ্যাঁ,
ওইটা তো তোমার আম্মু। মাহিন চোখের পানি ফেলতে ফেলতে কাপা হাতে দলিলের সব জায়গায় সাইন করতে লাগলো। মাহিনের আম্মুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। মাহিনকে কিছু বলার শক্তি পাচ্ছে না। মাহিন সাইন করে ওর আম্মুর হাতে দিয়ে বলল, আম্মু, এইটার জন্য তুমি আমাকে অনেক সুন্দর একটা জীবন দিয়েছো, আর সেই জিনিসটা তোমাকে না দিয়ে কি পারি বলো? এই দেখো আম্মু, আমি সব কাগজে সাইন করে দিয়েছি। আম্মু, আজ থেকে এইগুলো সব তোমাদের। আম্মু, তুমি অনেক খুশি তাই না? আম্মু, কি হলো, হাসো, চোখে পানি তোমার মানায় না। মাহিন ওর আম্মুর চোখের পানি মুছে দিয়ে মুখে হাসি আনতে ইশারা করলো। মাহিন বাম হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছতে লাগলো আর বলতে লাগলো, আম্মু, হাসছো না কেন? হাসো। আরে তোমাদের আজ খুশির খবর, হাসো। এইভাবে আর চোখের পানি ফেলো না। আর খালামণি, ধন্যবাদ তোমায়, আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। হয়তো সেইগুলো মিথ্যা ছিল, কিন্তু আমার স্মৃতি পাতায় সব জমা রেখে দিলাম। ও আম্মু, আজকে শেষবারের মতো আমাকে একবার জড়িয়ে ধরে কপালে চুমু দিবে? সেই যে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার কারণে তুমি আমায় বুকে টেনে নিয়েছিলে, ঠিক সেইভাবে আজ শেষবারের মতো একটু আদর করে দিবে? মাহিনের কথাগুলো শুনে ওইখানে থাকা সবার চোখে পানি চলে আসলো। রাহেলা বেগম, কাজের মেয়ে ছেলেগুলো, নদীর আম্মুর আব্বুর চোখেও পানি চলে আসলো। মাহিনের আম্মু সহ্য করতে না পেরে মাহিনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে করতে বলল, আমি এইসব কিছু চাই না। আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই। আমি এইসব দিয়ে কি করব? আমার হাসির কারণ যদি চলে যায়, আমি এইসব কিছু চাই না। মাহিনের আম্মু সব কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করে দিল। রাফি রেগে গিয়ে পরে আর কিছু বলল না। মাহিন ওর আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু, এটা কেন করলে? তোমার সারা জীবনের সাধনা এভাবে নষ্ট কিভাবে করলে? আম্মু, তুমি এটা ঠিক করো নাই। মাহিনের আম্মু মাহিনের সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো আর কান্না করতে করতে বলল, সাধনা জলে যাক, আমি টাকায় নেশায় অন্ধ ছিলাম। ভয় হতো যদি রাহেলা আপা জেল থেকে বের হয়ে আসে আর আমার থেকে সব কিছু কেড়ে নেয়। আমি তখন সন্তান নিয়ে কোথায় যাব? সেই ভয়ে আমি এমন পাগলামি করেছি। মাহিন, আমাকে ক্ষমা করে দে বাপ। মাহিনের পা ধরতে যাবে, সাথে সাথে মাহিন হাত দুটো মুঠো করে ধরে চুমু দিয়ে বলল, আম্মু, এটা আদর করার জন্য, পায়ে ধরে ক্ষমা চাওয়ার জন্য না। মাহিনের আম্মু শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নদীর আম্মু আব্বু মাহিনের কাছে এসে ক্ষমা চাইতে লাগলো। রাফিও আর দাঁড়িয়ে না থেকে মাহিনের কাছে এসে ক্ষমা চাইলো। মাহিন রাফিকে জড়িয়ে ধরলো। রাহেলার কাছে সবাই ক্ষমা চাইলো। নদীর আম্মু বলে উঠল, মাহিন, নদীকে তুই ক্ষমা করে দে বাপ। বিশ্বাস কর, নদী তোর সাথে এমন কিচ্ছু করতে চায় নাই। আমরা ওকে ব্ল্যাকমেইল করতে বাধ্য করেছিলাম। মাহিন, নদীর পেটে তোর সন্তান আছে। ওই আমাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে একা থাকে দূরে। আমি সব জানি, উনি আমাকে সব বলছে। নদী যে কোথায়, ওর নাম্বারটাও বন্ধ। নদী আমার কাছে, আর আমি দাদি হয়ে গেছি। আফা, তুমি নানি হয়ে গেছো। কথাটা শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে। তারপর সবাই মিলে রাহেলা বেগমের বাসার দিকে রওনা দিল। বাসায় গিয়ে মাহিনকে আতিয়ার সাথে পরিচয় করিয়ে দিল। আতিয়ার কাছে কান ধরে ক্ষমা চেয়ে বলল, সরি আপু, আমি পাগল অবস্থায় তোমাকে অনেক জ্বালাইছি। আমাকে ক্ষমা করে দিস। আমিও তোকে অনেক বকা দিয়েছি, মারছি। সমস্যা নাই। মাহিন আতিয়ার সাথে কথা বলে নদীর দিকে এগিয়ে যেতে লাগলো। মাহিনের ছেলে মেয়েকে নদীর আম্মু মাহিনের আম্মু কোলে নিয়ে আছে। নদীর থেকে দুইটা বাচ্চাকে কোলে তুলে নিয়ে কপালে চুমু দিয়ে আনন্দের চোখে পানি ফেললো। তখনই মাহিনের আব্বু কাজী সাহেব নিয়ে এসে বলল, মাহিন, এবার তুই নদীকে বিয়ে করে নে। মাহিন নদীকে ধরে সবাই মিলে বিয়ে পড়িয়ে দিল। মাহিন আর নদী বাসার ঘরে বসে আছে। মাহিন ভয় ভয় নদীর ঘুমটা খুলতেই নদীর চোখে পানি দেখে বলল, নদী, কান্না করছো কেন? মাহিন, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। মাহিন নদীর কথা শুনে মিষ্টি করে হাসি দিয়ে কপালে চুমু দিয়ে বলল, আমি জানি, ক্ষমা চাইতে হবে না। নদী মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরলে মাহিনও নদীকে শক্ত করে জড়িয়ে ধরল।